আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর ভালো আছি, আল্লাহর শুকরিয়া, শারীরিকভাবে সুস্থ আছি। আমি জানি না কোনো মা তার সন্তানকে নিয়ে তার বাবাকে কেন্দ্র করে এই ধরনের বাজে কথা বলতে পারে কিনা, আমি সেটা জানি না। তো আমি তো আসলে মানে লাইভে আসছি আইসা, আমি কাউকে আঘাত করে তো কোনো কথা বলি নাই। আমি যত কথাই বলছি, আমার কথা শেষে আমি সবার কাছে সরি বলছি যে আমি আসলে কাউকে কোনো ধরনের আঘাত করে কথা বলতে চাই নাই, কথা বলি নাই। আর হচ্ছে যে আমার সানবিটাকে নিয়ে যে ধরনের মানে একটা কথা বললো, আসলে এত আমার বয়সে আমি কোনোদিন এই ধরনের বাজে কথা আমি শুনি নাই, চিন্তাও করতে পারি নাই যে তনি এত ন্যারো মাইন্ডেড হয়ে গেছে যে সে এই ধরনের বাজে মন্তব্য করতে পারে। কারে নিয়ে করলো? আমি যেমন সানবীর বাবা, সেও তো সানবীর মা। আমি কোনো মাই তার সন্তানকে কোনো এই ধরনের কোনো বাজে মন্তব্য করাই দিতে পারে না। আমার একটাই দোষ, বাংলাদেশ মুসলিম কান্ট্রি। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, আর মুসলমান হিসেবে আমি একজন মুসলমান হিসেবে আমি পৃথিবীতে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট গোলাম হইলাম আমি। আর সেই নিকৃষ্ট মানুষটাই আমি, আজকে নিকৃষ্ট বাবা হয়ে গেলাম। আমি আমার সন্তানকে চাইছি পর্দার মধ্যে রাখতে, আমি তারেও চাইতাম পর্দার মধ্যে রাখতে, এবং সে করলো কি, আমার মেয়েটারে নিয়ে আমার সাথে একটা বাজে কথা জড়ায় দিল। আমার মেয়েটার তো একটা সমাজ আছে, তার সে একটা স্কুলে পড়ে। তনির কথা অনুযায়ী আপনারা যান, তনি এই কি করছে, বলল যে বাংলাদেশের টপ 5 ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে সে পড়াশোনা করতেছে। ওইখানে খুব ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা নিশ্চয়ই, কারণ আমার পক্ষে তো আর এই এত ভালো এত বড় স্কুলে ইংলিশ পড়ানো আমার পক্ষে সম্ভব না। আমার যেটা সম্ভব সেটা আমার বাচ্চাদেরকে আমি পড়াচ্ছি। হ্যাঁ, সানবিকেও আমি এখানে কিশোরগঞ্জের অ্যাঞ্জেল কিন্ডারগার্টেন একটা স্কুল আছে, আমি ওইখানে ওরা ভর্তি করছিলাম। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী পড়বো। একটা সমাজ তো আছে, আরো 10টা গার্ডিয়ানের বাচ্চারা ওইখানে পড়ে, তারা কি বলবে? তারা তো প্রশ্ন করবে। আমি আপনাদের কাছে হাত জোর করে আবার সানবিটারে এই ধরনের কোনো বাজে কোশ্চেন করেন না। কারণ মানুষ তো আসলে কারে কি বলতেছে, এই ধরনের কথা যে একজন যদি যায় প্রশ্ন করে যে সানবীর তোমার বাবা কি তোমাকে ব্যাড টাচ করে, আমার মেয়েটা কি পরিমাণ মেন্টাল একটা ট্রমাটাইজ হয়ে যাবে আপনি চিন্তা করতে পারেন। সে তো এমনিতেই একটা ইয়ার মধ্যে আছে যে যে আমার মা তারে বাধ্য করা হইতেছে 2 দিন পর পর এক একজনের বাবা ডাকার জন্য, তারে বাধ্য করা হইতেছে। আমার টাকা নাই, এটাই হচ্ছে আমার মূল প্রবলেম। আমি চাইছি আমার মেয়ে পর্দায় থাকুক, এটা আমার প্রবলেম। আমি চাইছি টনি যখন আমার ওয়াইফ ছিল, টনিকে পর্দার মধ্যে রাখতে, এটা ছিল আমার প্রবলেম। সে অনেক কথা বলছে, মানুষ, আমার ফ্রেন্ডরা, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার এই অন্তত আমার ভালো চায়, আপনারা কিশোরগঞ্জে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর জন্ম কিশোরগঞ্জ। আমার বাসা হচ্ছে গাইটাল বাস স্ট্যান্ডের সাথে, মেইন প্রপারে আমার বাসা। আপনারা কিশোরগঞ্জে আইসা যে কাউরে জিজ্ঞেস করতে পারেন যে শোয়েব কোনোদিন কারোর সাথে বেয়াদবি করছে কিনা,
অথবা শোয়েবের নামে কোথাও একটা জিডি হয়েছে কিনা, অথবা শোয়েবের নামে কোথাও একটা সালিশ বসছে কিনা, কোন একটা বিচার গেছে কিনা আপনি জিজ্ঞেস করতে পারেন। 18 বছর ঢাকায় ছিলাম, কোনোদিন কেউ আমার বাবাকে কমপ্লেন করতে পারে নাই। কোনোদিন আমার কোনো রিলেটিভ, আমার ঢাকায় অসংখ্য রিলেটিভ আছে, খুব ভালো ভালো জায়গায় আছে, তাদেরকেও কোনোদিন আমার কাছে আগায় আমার কোনো প্রবলেম হয়ে আমি ক্রিয়েট করে ফেলছি এর জন্য আগায় যাইতে হয় নাই। হ্যাঁ, আমি মূর্খ, আমি তনিরে শিক্ষিত বানাইছি, আমি ওরে পড়াশোনা করাইছি। আপনারা জানেন কিনা জানি না, আপনারা জানার কথাও না, আমি বলি নাই। অনেকেই আমার পরিবারকে নিয়ে অনেক কথা বলছেন, কারণ সে একতরফা ভাবে বলে গেছে। তারা সবাই বলছে যে তুমি কার বিরুদ্ধে যে তুমি বলবা, সে তো তোমার সন্তানের মা, হোক সে আরেকজনের সংসার করতেছে, হোক সে অন্য কারো ঘর করতেছে, হোক সে যেখানেই থাকুক, কিন্তু বেলা শেষে কিন্তু তনি হচ্ছে সানভীর মা। তো তুমি একটা কথা বললে এটা সানভীর মার কাছেও, মার উপরেও তো চলে আসে। আচ্ছা ঠিক আছে, আমি কখনোই বলি নাই। আমার সানভিটা যখন আসতো, আমি ওর বাসার নিচ থেকে যায় নিয়ে আসতাম, এটা কিছুদিন ধরে হচ্ছে। এর আগে হিয়া কুলিয়ারচর পর্যন্ত নিয়ে আসতো, আমি ওখান থেকে যায়, কুলিয়ারচর থেকে যায় আমি সানভিরে পিক করে নিয়ে আসতাম। একটু অতীতে যাই, সবটাই তো অতীত বলতেছি। আপনারা হিয়াকে চিনেন, হিয়াকে জানেন তনির বোন হিসেবে, আমিও তারে জানি আমার বোন হিসেবে। তো আমি যখন ঢাকায় ছিলাম, তো সানভীর যে নানা, হ্যাঁ, এই তনির বাবা, তিনি আমাকে বলতো যে বড় মেয়ে হিসেবে তো আমি তারে, আমার বড় সন্তানকে তো আমি মানুষ করতে পারি নাই, বাবা দেখো তুমি পারো কিনা, কতটুক পারো, কারণ সে আমার অবাধ্য। কারণ উনিও পছন্দ করতো না তনির এরকম চলাফেরা, উনিও পছন্দ করতো না, ওনারও এটা নিয়ে, কারণ উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন পড়তেন, ওনার এলাকায় ওনার একটা সম্মান আছে, উনি একটা সম্মান নিয়ে চলতেন, যে সম্মানে এখন ধরেন আমি যদি সন্তান হিসেবে যদি আমার উগ্র চলাফেরা হয়, এটার ব্লেমটা মা বাবার উপর আসবে, এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। তো এখন কথা হয়েছে যে উনিও এগুলা মানতে পারে নাই। হিয়া আসছে আমার বাসায়, আপনারা সবাইকে আমি বলতে পারি, আপনাদের সবাইকে আমি বলে দিই, আপনারা পার্সোনালি হিয়াকে প্রশ্ন করে দেখতে পারেন, হিয়ার সাথে এখন কোথায় আছে, কিভাবে আছে আমি জানি না। হিয়াকে আপনারা পার্সোনালি প্রশ্ন করে দেখতে পারেন যে শোয়েবের সাথে যখন তোমরা এক বাসায় থাকতা, তোমার বোন অনেক সময় থাকতো না বাসায়, আমি কোনোদিন তার দিকে ভালোভাবে চোখ তুলে পর্যন্ত তাকাই নাই। সে তো মানে যথেষ্ট সুন্দরী, মাশাআল্লাহ, আল্লাহ তারে যথেষ্ট সুন্দরভাবে বানায় পাঠাইছে পৃথিবীতে। হ্যাঁ, কোনোদিন এই ধরনের কথা বলতে পারবে না। এবং আজ পর্যন্ত এই লাইভে এসে সে যে বলল আমার মা বাবা তারে ঠিক ঠিক মতো খাইতে দিতে পারে নাই, এই সেই। আপনারা জানেন কিনা জানি না, আপনাদেরকে জানাই, আমি মা বাবার একমাত্র ছেলে, আর আমরা এক ভাই এক বোন। তো আমার বিয়ের পরে, তনিকে বিয়ের পরে আমার মা বাবা তাদের একমাত্র ছেলের বউ হিসেবে, হ্যাঁ, ছেলের বউ হিসেবে তারা এতটা প্রায়োরিটি দিত, আমি একটা ডিসিশন দিলে আমার মা বাবা তার সাথে বুঝে তারপর ওই ডিসিশনটা ফাইনাল করতো, বুঝছেন। এখন অনেকেই বলতেছেন যে আমি এতদিন কোথায় ছিলাম, আমি একটু একটু আগে কিন্তু বললাম যে আমি চাই নাই আপনি যারা যারা বাবা আছেন, মা আছেন, হ্যাঁ, বাবা মায়েরদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার সন্তান। আমার আমার সানভিটা, অনেকের প্রশ্ন করছেন যে ওনার নাম কি, শাহাদাত রহমান, উনি বেঁচে থাকতে আমি কেন কথা বলি নাই, উনি বেঁচে থাকতে কেন আমি এগুলা নিয়ে আপত্তি করি নাই। ওখানে মায়ের আদরটা, টোটাল যে মায়ের আদরটা, সেটা
হিয়া করতো। হ্যাঁ, এই সারফরাজ কেউ করতো, সানভি কেউ করতো। হ্যাঁ, সানভি অসুস্থ থাকলে সারা রাত পর্যন্ত সেবা করছে হিয়া, এটা সানভি আমাকে বলছে। এবং আমি সানভিকে জিজ্ঞেস করতাম যে সরফরাজ যে বাবা তোমাকে মানে আদর করে কিনা, বললো যে না, উনি আমার আদর করে। হ্যাঁ, উনি আমাকে কখনো ধমক দেয় না, কোনো কথা বলে না, আমাকে আদর করে। আমি এই জন্য যে আচ্ছা আমার মেয়েটা নিরাপদে আছে, ওখানে আছে, তো এই জন্য তো আমার ঝগড়া করার দরকার ছিল না। আমি যখনই মানে সুযোগ পাইতাম আমি ওরে নিয়ে আসতাম। তো এর মধ্যে অনেকেই আমাকে বলছেন যে আমি লোভী পুরুষ। হ্যাঁ, আসলেই আমার অনেক লোভ। কারণ হচ্ছে আমি যখন ঢাকায় ছিলাম আমার একটা অ্যাড ফার্মের বিজনেস ছিল। তো যে কোনো কারণেই হোক আমি অ্যাড ফার্মে যখন রাজস্ব বোর্ডের একটা কাজ পাই আয়কর দিবসের, তখন এটা ছিল আমার অ্যাড ফার্ম দেওয়ার শঙ্খচিল মাল্টিমিডিয়া, আমার অ্যাড ফার্মের নাম ছিল। তো আমার অ্যাড ফার্ম দেওয়ার প্রথম কাজ ছিল এই আয়করের এটা। তখন এটা তো আপনারা যারা অ্যাড ফার্মের আছেন, যারা অ্যাড ফার্মের মানে গভর্নমেন্ট রিলেটেড কোনো দিবসের কাজ যারা করেন, আপনারা তো জানেন। আমি তখন ওখানে কাজ করছিলাম, ওদের কাছে তো একটা এগ্রিমেন্টে সিগনেচার করে তারপরে নিয়ে আসতে হয়, কারণ আমি যে কাজগুলো নিলাম এই কাজগুলো তাদেরকে বোঝায় দিতে হয়। তখন তনি অনেক অসুস্থ। পরে আমি যেহেতু আমার ঢাকায় আমি আর তনি একসাথে থাকতাম, আমাদের তো আর কেউ ছিল না ওরে সেবা করার মতো, অনেক অসুস্থ। তখন আমার পাশের ফ্ল্যাটে থাকতো হচ্ছে, আমি তখন কাঁঠাল বাগানে থাকতাম। আমার পাশের ফ্ল্যাটে থাকতো রফিক, ও ঢাকাতেই থাকে, আমারই বন্ধু মানুষ, সে তার পরিবার নিয়ে থাকতো। তো ওখানে তার ট্রিটমেন্ট করাইতে যায় আমি তারে নিয়ে সময় দিতে যায়, ওই কাজগুলো আমি আমার পকেটে ড্যামারেজ দিয়ে করাইছি। তো এখান থেকে তারপরে অনেক কারণেই যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়, তখন আমি তো আমি কোনো রাজনৈতিক ফিগার না, যার কারণে আপনারা জানেন যে সরকারি কাজগুলা যারা রাজনীতির সাথে রিলেটেড তারাই নিয়ে যায়, তারাই করে ফেলে। তখন আমি চলে আসলাম। আসার পরে আমি ই কমার্স eso.com নামে একটা ই কমার্স সাইট ছিল, একটা অনলাইন পেজ ছিল, ওখানে আমি জব করছি কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসেবে। জব করার পরে ওখানে কিছুদিন এক্সপিরিয়েন্স গেদার করার পরে আমি নিজে আগার গাইতে থাইকে আমি নিজে একটা বিজনেস দাঁড় করাই, অনলাইন বিজনেস। সেটার নাম ছিল সানভি কালেকশন। আমি আবার বলি আপনাকে, সেটার নাম ছিল সানভি কালেকশন। তখন আমি প্রোডাক্ট আনতাম bdbitan.com, শ্যামলিতে। এটার মালিক ছিল ইভান। ওনার কাছ থেকে আপনার জুয়েলারি আইটেম, অর্নামেন্টস, গ্যাজেট এইগুলো আনতাম ওনাদের কাছ থেকে। এবং ওয়াসিম ফারুক নিউ মার্কেটে, উনি ইন্ডিয়া থেকে শাড়ি কাপড় ইম্পোর্ট করে, ওনার কাছ থেকে আমি শাড়ি কাপড়গুলো আনতাম। এবং অনেক যখন আমি eso.com-এ আমি অনেক ভেন্ডরদের সাথে আমার রিলেশন ছিল, তো তারা আমাদের বিভিন্নভাবে অনেক ধরনের আইটেম দিয়ে আমাকে হেল্প করতো। তো তারপরে ওখান থেকে ওই বিজনেসটা আমি মানে, এটা তো এত বিশাল একটা মানে সেক্টর যেখানে অনেক হিউজ একটা ইনভেস্ট লাগে, আমার ওই এবিলিটি ছিল না। তারপরে আমি উত্তরাতে যাই, ওইখানে আমার কিশোরগঞ্জের একজন ফ্রেন্ড, বর্তমান যে বাংলাদেশ ফুটবল টিমের যে ক্যাপ্টেন আছে জামাল ভুঁইয়া, তার খালাতো ভাই তুষার, অনেকে আলামিন নামে চিনে। ওই 13 জামাল ভুঁইয়ার বিল্ডিং এ আমি, আমার বন্ধু, আমার একজন কাজিন, আমরা তিনজন মিলে ই কমার্সের বিজনেস শুরু করি, vandbd.com। তো ওইখানে আমরা মাত্র শুরু করছি। হ্যাঁ, সানভির কিছু ছবি দেখবেন আমি দিয়েছি, ওইখানেই ওঠানো ছিল। হ্যাঁ, ছোট্টবেলা, তখন মেবি সানভির 3 বছর কি 4 বছর বয়স, 3 বছর বয়স, মেবি 3 3.5 এরকম। তো তখন আমরা ওখানে থাকতাম, হিয়াও থাকতো আমাদের সাথে। তো এর মধ্যে মানে খুব টানাপোড়েনের মধ্যেই আমি চলতেছিলাম, নতুন একটা বিজনেস আস্তে আস্তে দাঁড় করাইতেছি। তো তখন আমাদের অনেক মানে কষ্ট হচ্ছিল চলতে, বাসা ভাড়া, ঢাকায় থাকলে হ্যাঁ কিভাবে মানে চলতে হয় আপনারা তো জানেন, একটা বাচ্চার খরচ, সংসারের খরচ, অনেক খরচ আছে। তো
আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তখন আমি তনিরে বললাম যে দেখো আমাদের সবকিছুই আছে, আমি সানভিকে নিয়ে কেন এখানে মেয়েটারে কষ্ট দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও। তার একটাই উত্তর ছিল যে আমি ঢাকায় আসছি বাড়ি ফিরে যাওয়ার জন্য না, আমি ঢাকায় আসছি বাড়ি ফিরে যাওয়ার জন্য না। আমি বলছি, তুমি যাবা না কেন, মেয়েটারে কেন কষ্ট দিবে, আমি একটু দাঁড়াই, আমার বিজনেস প্রতিষ্ঠানটা একটু দাঁড়াক, তারপরে আমার ইনকামটা বাড়ুক, তারপর তুমি আসো। তো যাই হোক, সে আসে নাই। আস্তে আস্তে সে অন্য ওর মতো করে ফ্রিডম ভাবে চলার চেষ্টা করছে। তা আমি সানভীর নানার সাথে কথা বলছি, উনিও বোঝানোর চেষ্টা করছে, এবং আমার ওই বিজনেসের টাকা আমার মা দিছে, আমার মা দিছে, জুয়েলারি বিক্রি করে আমার মা দিছে। এবং তার সাথে একটা মানে এই 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 সমস্ত বিষয় নিয়ে মানে কি বলবো, আমি তো সবকিছুর পরে সে তো কটু কথা বলতে তার তো বাজলো না। হ্যাঁ, কটু কথা বলতে তো তার বাজলো না। তো এখন হচ্ছে যে তারপরে হইলো কি, যখন ওর সাথে আমি ওরে রাইখা, যখন আমার সাথে মানে সেপারেশনে চলে গেল, আমি সবকিছু ছেড়ে পাগলের মতো, আমি বিজনেস নাই, সংসার নাই, বাচ্চা নাই, সবকিছু ফেলে আমি পাগলের মতো যখন কিশোরগঞ্জে আসলাম, আসার 6 মাস 7 মাস পরে আমি আবার নতুন করে কিছু করা শুরু করলাম। তখন আমি সানভি কালেকশন পেজটা পাই নাই, ওটার অ্যাডমিন ছিলাম আমি আর তনি দুজন, ওই পেজটা নাই, পেজটা পাই নাই। তারপর আর নতুন করে কোনো মানে পেজ ওপেন করব, আবার এটার পিছনে ইনভেস্ট করব। হ্যাঁ, ওখানে অনেকগুলো মানে লাইকার ছিল, ফলোয়ার ছিল, এরকম ছিল, ভালো সেলও ছিল টুকটাক। তারপর সে শুরু করলো সানবিজ নিউ থেকে সে সানবিজ বাই তনিতে আসছে। তা আমি এগুলা নিয়ে কারোর সাথে কখনোই কোনো কমপ্লেন করি নাই, কখনো কারো কাছে যাইও নাই, কোনো ধরনের কথাও বলি নাই। তো সে আমার পরিবারের নামে, আমার নামে অনেক ব্লেম দিছে। আমি কিন্তু শুধুমাত্র যে সানভি আমার কাছে আসতেছে যাচ্ছে, এবং সানভি যে আমার কাছে আইসা কিভাবে ছিল, তার দাদা দাদির কাছে কতটা আদরে ছিল, সেটা কিন্তু তনি আপনাদের সামনে স্বীকার করছে। ইভেন সানভি যখন আমার কাছে আসতো যাইতো, তখন কিন্তু আপনারা কেউ বলতেও পারবেন না যে, কিশোরগঞ্জের কেউ বলতে পারবে না যে সানভিকে নিয়ে আমি ওপেন ঘুরে বেড়াইছি, কোথাও পোস্ট দিছি যে দেখো আমি সানভির বাবা, এরকম কখনোই বলি নাই। তো রোজায় আমি যখন খুব প্রেশার দিচ্ছিলাম, সানভিকেও আমি বলতেছিলাম যে বাবা দেখো, মুসলমানদের এরকম এরকম শর্ট কাপড় পরে, তুমি তো এখন ছোট, তুমি একটা সময় বড় হবা, এগুলা আমাদের ইসলাম ধর্মে নিষেধ করা আছে। তো ছোট মানুষ আমার এখানে থাকলে যেভাবে বুঝে, ঢাকায় গেলে ওর মা যেভাবে বোঝায়, একটা শিশু হচ্ছে কাদা মাটির মতো, আপনি যেভাবে তাকে গড়ে তুলবেন সে ঠিক ওইভাবেই গড়ে উঠবে। তো এখন অনেক কথাই হয়তোবা আমি এর মধ্যে ঢাকায় যাই, আমি আমার সানভির সাথে দেখা করতে। গত রোজা ঈদের পরে যখন আমি ওরে যায় দিয়ে আসছি, সে অনেক কান্নাকাটি করছে। এবং যেহেতু আমি সানভির আইন বলে যে ওর মা যদি রাখতে চায় ওর মার কাছে থাকবে, তো সারফরাজের বাবা যতদিন ছিল আমার তো প্রবলেম ছিল না, আমার মেয়েটা ওখানে সেফ ছিল। তো এখন শুনতেছি যে সে পাঠায় দিবে কোথায়, আমার মেয়েকে জানুয়ারি মাসে লন্ডনে পাঠায় দিবে, এবং এমন একটা মানুষের কাছে পাঠায় দিবে আপনাদের মাধ্যমেই, এই অনলাইনের মাধ্যমেই কিন্তু আমি জানতে পারছি যে উনি একজন ক্রিমিনাল। তো পৃথিবীর কোনো বাবা, আপনারা যারা বলতেছেন মেয়ে লন্ডনে যাক, তুই তো একটা অশিক্ষিত গেয় মূর্খ ভূত, তুই কিভাবে বুঝবি লন্ডনের পড়াশোনার কত মূল্যায়ন, এই সে, আমি আমি মূর্খ, মেনে নিছি আমি মূর্খ, এতে তো কারো সমস্যা নাই, আমি তো কারো কাছে যায় বলেও নাই। হ্যাঁ, আমি তো কারো কাছে যায় বলেও নাই। তো আমি যখন আমার সন্তানকে, আমি তো জেনে শুনে একজনের কাছে পাঠাই দিতে পারি না, আমি জেনে শুনে এরকম একজন ক্রিমিনালের সান্নিধ্যে আমার মেয়ে থাকবে, যার কার নামে যেন ওর নামে অথবা ওর কোনো ভাইয়ের নামে এই ধরনের এই নারী কেলেঙ্কারি অথবা নারী পাচারের সাথে সে জড়িত,
এগুলা জেনে আপনি কি আপনার সন্তানকে দিয়ে দিবেন যে ইংল্যান্ডে যায় তুমি মানুষ হও, ভালো হও, আপনার বাচ্চার নিরাপত্তা কি আপনি পাবেন? আমি আমার সন্তানকে ভিক্ষা করে খাওয়াবো, কিন্তু আমি তো আমার সন্তানের জীবনটাকে রিস্কে ফালায় দিব না। আমি তো গতকালকের লাইভটা এবং আজকে সানবিকে নিয়ে আমি এই ধরনের লাইভ করছি। আপনারা যারা বলছেন যে সানবিরে ইউজ করে আমি কি করছি, যে ওই আমার প্লট বিজনেস, ফ্ল্যাট বিজনেস, এগুলার কথা আমি বলছি। আমি এটা হচ্ছে আমার চাচার প্রতিষ্ঠান আলমগীর হোসেন সিটি, ওখানে আমি চাকরি করি। এর আগে অসংখ্য লাইভ আমার আছে এগুলা নিয়ে, হ্যাঁ অসংখ্য লাইভ আমি করছি। তা আমি এই কথাগুলো, আমি রাজনীতি নিয়ে কথা বলছি, দেশ নিয়ে কথা বলছি, আমি দেশের শান্তি নিয়ে কথা বলছি, সবকিছু নিয়ে আমি কথা বলছি। কারণ একজন সচেতন নাগরিক হিসেবে আমার এই কথাগুলো বলা উচিত, আমি এই জন্য বলছি। আর এখন কেন আসছি, এতদিন তো আমার সানবি আমার কাছে আসছে, আমার সানবি আমার সাথে কথা বলছে, আমার সানবি আমার বাসার সবার সাথে কথা বলছে, যখন ইচ্ছা তখনই কথা বলছে। আমার কোনো বাইন্ডিংস এর মধ্যে পড়তে হয় নাই, কোনো বাইন্ডিংস এর মধ্যে পড়তে হয় নাই, কোনো রুলস ছিল না, কোনো কিছু ছিল না। যখন ইচ্ছা তখন সানবি আমার ফোন দিছে, যখন প্রয়োজন তখন আমি সানবির সাথে কথা বলছি, যে কোনো মুহূর্তে কথা বলছি। ইভেন সানবি স্কুলে গেছে, ওখানে সিক হয়ে গেছে, স্কুল থেকে ফোন দিছে তনিরে, ফোন দিয়ে পায় নাই, অল্টারনেটিভ নাম্বার দেয়া ছিল আমার, এবং স্কুল থেকে আমাকে ফোন দিছে। যেহেতু স্কুল থেকে তনিরে পায় নাই, সেহেতু তো আমিও পাবো না। আমি হিয়ারে ফোন দিয়ে বলছি যে হিয়া, সানবি তো স্কুলে অসুস্থ হয়ে গেছে, আপনারা চাইলে স্কুলে খবর নিয়ে দেখতে পারেন, ও যে স্কুলে পড়ে, আপনারা চাইলে স্কুলে খবর নিয়ে দেখতে পারেন যে আপনারা কি এই কারণে শোয়েবকে ফোন দিতেন, সানবির বাবাকে ফোন দিতেন। হ্যাঁ, তো আমি হিয়াকে ফোন দিয়ে বলতাম তুমি একটু যাবা, ও বলতো যে ভাই আমি তো ভার্সিটিতে আছি, আচ্ছা আমি ড্রাইভারকে পাঠাচ্ছি, গাড়ি পাঠাচ্ছি, অথবা অলয়কে পাঠাচ্ছি, অলয় হচ্ছে সানবির মামা। তো এইভাবে ছিলাম। তো এখন কথা হচ্ছে যে আমি কিন্তু ভাইরাল হতে চাই নাই, আমি ভাইরাল হতে আসিও নাই। আমার এই কিছু কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, তারাই কিন্তু খুঁজে খুঁজে আমার ছবি বের করছে, আপনাদের সামনে আমার ছবি নিয়ে আসছে যে সানবির বাবাকে আমরা খুঁজে পাইছি। আমি তো কাউকে যায় গলায় ঢুল নিয়ে বলি নাই। এবং আমার কি উপকার হয়েছে জানেন? ওদের জন্য আমার এতটুকু উপকার হয়েছে যে আমার সানবি, আমার দেখেন, আমি তো আসলে সানবির কি বলবো, একটা নর্মাল মানুষের ফেসবুক যারা ইউজ করে, একটা নর্মাল মানুষের 5,000 ফ্রেন্ড থাকা এটা কিন্তু স্বাভাবিক। আমার কেন 5,000 ফ্রেন্ড, এটা একটা বিশাল ইস্যু। আমারে সানবি আমাকে বলছে, আমাকে সানবি তোমার 5,000 ফলোয়ার হয়ে গেছে, তোমার 5,000 ফেসবুক ফ্রেন্ড, তুমি তো ভাইরাল হতেই আসছো। তো এই যে এই কথাগুলো কিন্তু এত বছর আমার সানবি আমাকে বলে নাই, এই কথাগুলো এত বছর আমার সানবির কাছ থেকে আমার শুনতে হয় নাই। আমি পাগলের মতো আমি ছুটে গেছি, যাই হোক, আমি পাগলের মতো ছুটে গেছি আমি আমার মেয়েটার সাথে দেখা করার জন্য। তো আর নিচে আসবো, তুমি আমার সাথে দেখা করবা। সাবি এরকম একটা জিদ করতেছিল, আমি বলছি কেন দেখা করবা না? কই না এমনিতেই বাবা, আমি দেখা করব না। তারপর আমি ভাবলাম আচ্ছা যাই, বাসার নিচে যায় দাঁড়াইলে সে তো অন্তত এইটুকু তার মনটার মধ্যে ইয়া হবে, অথবা তার মা তো পাঠাবে, তার মা তো অন্তত বলবে যে তোমার বাবা কিশোরগঞ্জ থেকে আসছে তোমার সাথে দেখা করতে, তুমি দেখা করতে চাও। তো এই বিশ্বাসটা নিয়ে সানবি আমার সাথে দেখা করতে না চাওয়া সত্ত্বেও আমি যাই বাসার নিচে যায় দাঁড়াই। তো ওখানে ইন্টারকমে আমি যখন আমি প্রথমে সানবিকে ফোন দেই, সানবি ফোন পিক করে না। কিছুক্ষণ পর যখন আমি ওর মারে ফোন দেই, অনেকগুলা ফোন দিছি, তারপরে অনেকগুলা ফোন দেওয়ার পরে আপনার ওই সানভি টনির নাম্বারে ফোন দিছি, টনির নাম্বারে ফোন দেওয়ার পরে সানভি ফোনটা রিসিভ করছে। রিসিভ করার পরে বলল যে, আমি বললাম যে বাবা আমি তো তোমার বাসার নিচে দাঁড়ায় আছি তোমার সাথে দেখা করতে, তো বাবা তুমি একটু নিচে আসো। তো আমার সাথে ছিল হচ্ছে সৈয়দ এহসানুল হক আদিল, আমার ফ্রেন্ড, ও ঢাকায় থাকে, উত্তরাতে থাকে। আর
ইয়ে করে। মিথুন, তুই যদি লাইভটা দেখিস একটু, ওই যে ফজলু ভাই আছে না আমাদের, ফজলু ভাই আমার বারবার মানে কল দিতেছে, একটু বলে দিবি যে উনি আমার জন্য ফোন না দেয়। হয়তো বা কোনো প্রবলেম, নাহলে এত রাতে ফোন দেওয়ার কথা না, একটু 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 ফোন দিয়ে ইয়ে করবি। তো যাই হোক, এখন আমি, সানভি আমাকে উত্তর দিল যে বাবা তুমি কেন আসছো, আমি তো এখন ঢাকায় নাই। আমি বলছি তাহলে তুমি বাবা কোথায়? সে বললো আমি তো মামাতে আসছি, ঘুরতে আসছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বাবা যেহেতু কিশোরগঞ্জ থেকে আসছি, তো ঢাকা থেকে তো মামা বেশি একটা দূরে না, তুমি আমাকে বলো, আমি মামাতেই যাব, আমি তোমার সাথে ওখানেই দেখা করবো, আমি তোমার দেখতে চাই, তোমার সাথে একটু কথা বলতে চাই। তো না বাবা, মামাতে আসবা কেন, মামাতে আসার দরকার নাই, তুমি চলে যাও, তোমার সাথে পরে দেখা হবে। হ্যাঁ, তোমার সাথে আমার পরে দেখা হবে। মিথুন, তুই যদি দেখিস আমার লাইভটা, একটু ফজলু ভাইয়ের ফোন দে, উনি বারবার আমার ফোন দিতেছে। একটু ফজলু ভাইয়ের একটু ফোন দে, উনি আবারও ফোন দিতেছে আমার, একটু না কর আমার ফোন দিতে। তো যাই হোক, যে কথা ছিলাম, যে তারপর আমি অনেকক্ষণ দাঁড়ায় থেকে, যখন ওরা আসবে না, বাসার নিচের দারোয়ান বলতেছে যে স্যার আপনি এভাবে দাঁড়ায় থাকবেন কতক্ষণ, ম্যাডাম তো আসে রাত্রে 4টা 5টাও বাজে যায়, তো আপনি কতক্ষণ দাঁড়ায় থাকবেন? তো 2-2.5 ঘন্টার মতো আমি ওখানে দাঁড়ায় ছিলাম, দাঁড়ায় থেকে তারপর বাধ্য হয়ে আমি চলে আসছি। চলে আসার পর আমি দেখলাম যে তনি ফেসবুকে পোস্ট করছে, সানভি, সারফরাজ এবং তনি, ওরা তিনজনে গুলশান অথবা উত্তরা কোনো একটা রেস্টুরেন্টে খাচ্ছে। তো আমি তনিরে মেসেজ করলাম যে এমনটা কেন করলা, মেয়েটা তোমার সামনে বলল যে আমি মাওতে আছি, তোমার তো মা হিসেবে বলা দরকার ছিল যে তোমার বাবা আসছে তোমার সাথে দেখা করতে, তুমি কেন মিথ্যা কথা বললা, এবং আমি যে যাব সেটাও তো তুমি জানো, কেন তুমি মেয়েটারে নিয়ে বেরিয়ে গেলা? হ্যাঁ, এই এই যে কথাগুলো, এগুলো তোমার মা হিসেবে তাকে বলা উচিত ছিল, তুমি তাকে এই কথাগুলো বলো নাই। হ্যাঁ, তো এখন এখন হইলো কি, গতকালকে যখন আমি এই পর্যন্ত, যখন আমি আহ সানভির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, সানভি আমার সাথে মাঝখানে সে আমার ফেসবুক থেকে ব্লক করে দিছে, মেসেঞ্জারও ব্লক করছে। তো আমি যখন মেসেঞ্জারে ব্লক করছে, আমি তখন ওই ব্লকের একটা স্ক্রিনশট, আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, তখন খুব কষ্ট লাগছে, এবং আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে তুমি বাবাকে ব্লক করে দিলা। তো ওইটার থেকে, আর আপনারা যারা অনেক মানে আমাকে নিয়ে কটু কথা বলতেছেন, যারা বাবা আছেন, যারা মা আছেন, আপনারা বুঝবেন যে আপনার সন্তান আপনার কাছ থেকে দূরে থাকে, একটা কষ্ট, আর একটাই মাত্র যোগাযোগের মাধ্যম, সেই প্ল্যাটফর্মটাও যদি আপনাকে আপনার সন্তান ব্লক করে দেয়, এটা আপনার জন্য কি খুব আনন্দের? আমার একটু, আপনারা একটু বলেন, এটা কি আপনাদের জন্য খুব আনন্দের? আমিও কিন্তু ওরকম আনন্দে ছিলাম না, আর ওইরকম আনন্দে ছিলাম না বিধায় আমি এই পোস্টটা করছি। তো এই পোস্ট করার পরে সানভি আমাকে অনেক, তখন সে আমার ও মেসেঞ্জারের লকটা খোলে, খুলে আমাকে সে মানে অনেক কথাই বলে, এবং তাকে যা বলতে বলা হয়েছে সেগুলাই সে বলছে, কারণ আমার সাথে শুধুমাত্র ভয়েস চ্যাটে সে আমার সাথে কথা বলে, আমার ফোন দিলে ধরে না, ভিডিও কলেও কথা বলে না, ভিডিও কলে সে কথা বলতে চায় না। কারণ হচ্ছে আমি এখন আপনাদের সাথে সামনে লাইভে কথা বলতেছি, আমার কথাগুলো কিন্তু আমাকে বলতে হবে, আরেকজন শিখাইয়া দিলে আমি সেই কথাগুলো আপনাদের সাথে কন্টিনিউ বলতে পারবো না। তো ঘটনাটা ওইটাই। তো যাই হোক, ওই দিন সে আমার সাথে কথা বলে সানভি আমাকে বলতেছে আমি তোমার নামে মামলা করে দিব বাবা, হ্যাঁ তুমি আমারে এরকম করো, হ্যাঁ তুমি এইভাবে আমার ফোন করো, আমি কিন্তু কমপ্লেন করে দিব। আচ্ছা তুই যদি কমপ্লেন করিস বাবা কর, আমার তো সমস্যা নেই। কয় না, তুমি কেন ফেসবুকে দিলা, এটা কি তুমি আমার ভালো চাইছো? আমি বলছি, আচ্ছা বাবা, আমি একটা পোস্ট দিছি, এটা ভালো না, তো তোমার আম্মু সারাদিন কত কথা বলতেছে, তোমারে নিয়ে কত কথা বলতেছে, সারা দুনিয়ার মানুষ আজে বাজে কথা বলতেছে, ওইগুলা কোনো ইস্যু না, আমি কি করলাম এটা তোমার কাছে ইস্যু হয়ে গেল? মানে এটাই হচ্ছে বড় ইস্যু।
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন তনিকে গালাগালি করতেছে, তনিকে কেন্দ্র করে সানভিকে গালাগালি করতেছে, এগুলা কারো কাছে মানে ওদের কাছে কোনো ইস্যু না। আমার মেয়েটাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে, আপনার সন্তানরা যখন গালাগালি করবে আপনাদের ভাল লাগবে, আপনারা হয়তো বা মেনে নিতে পারবেন, কিন্তু আমি অমানুষ তো আমি মানতে পারি না। যেদিন আপনাদের মতো মানুষ হইতে পারবো সেদিন মানতে পারবো, সেদিন আমি মাইনে নিতে পারবো। আমি অমানুষ, এই জন্য আমি মানতে পারি না। আমার মেয়েটাকে কেউ বাজে কথা বলতেছে, এটা আমি মানতে পারি না, আমি মানতে পারতেছি না। আজকে যে কোনো কারণেই হোক, আমি একটা কথা বলি, যে কোনো কারণেই হোক সরফরাজের, এটা মা বাবার ভুলের কারণেই হোক, যার ভুলের কারণে হোক, সরফরাজের তো ভুল নাই। সরফরাজের জন্ম নিয়ে একটা ইস্যু চলে আসছে, একটা কথা চলে আসছে, আপনারা বুঝেন। আজকে তার বাবা থাকতে এগুলো সহ্য করতো না, তার মা সহ্য করতেছে, তার মা প্রোটেস্ট করতেছে না, তার মা এটার কাউন্টার দিচ্ছে না, সে সহ্য করে যাচ্ছে। কিন্তু একজন বাবা সহ্য করতে পারতো না, কারণ বাবারা অমানুষ থাকে, তো বাবারা ব্যাড টাচ করে, তো বাবারা সহ্য করতে পারে না। আপনি আপনার সন্তানের ব্যাড টাচ বলতে কি, আমি জিনিসটাই জানি না রে ভাই। আমার বোনের 2টা মেয়ে, আমার আরো 2টা মেয়ে, আমি 3টা মেয়ের বাবা। আল্লাহ খুব সন্তুষ্ট হইলে একজনের ঘরে কন্যা সন্তান দান করে, খুব সন্তুষ্ট হইলে। হ্যাঁ, এখন আমি কতটুকু আল্লাহর কাছে সন্তুষ্ট হয়েছি আমি জানি না, আমি কতটুকু করতে পারছি আমি জানি না, কিন্তু আল্লাহ খুশি হয়ে আমার 3টা কন্যা সন্তান দান করছে। আর সেই কন্যা সন্তানের বাবা আমি। আমার আরো 2টা সন্তান এখানে আছে, একটা সন্তান আছে তনির কাছে, আর তারে দিয়া আমারে একেবারে মানে এমন জায়গায় নিয়ে গেছে। আমি আবারও আপনাদের কাছে হাত জোর করে বলি, সানবীর স্কুলের যদি কোনো গার্ডিয়ানরা আপনারা দেখে থাকেন, যেই দেখে থাকেন সানবীর, অন্তত সানবীরে এই ধরনের কোনো কোয়েশ্চেনের সম্মুখীন করেন না, এই ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন করেন না আমার মেয়েটারে। সরফরাজও করেন না, সরফরাজও তো স্কুলে পড়ে, ওরেও এই ধরনের প্রশ্ন করেন না। সরফরাজ তোমার বাবাকে ওরেও করেন না। আমি হাত জোর করে বলি, একটা সন্তানকে এইভাবে আপনারা কেউ ছোট করেন না, আপনারা কেউ এই ধরনের কথা বললেন না। ওর তো বাবা নাই, সানবীর বাবা থাকতে নাই, ওর বাবা নাই। আপনি বুঝেন, আমি যদি আপনারা বলি যে সকালে একজনের বাবা ডাকবা, তারপরের দিন আরেকজনের ডাকবা, 1 মাস পরে আরেকজনের ডাকবা, আমার পক্ষে বাপ ডাকা সম্ভব না, কারণ আমি অমানুষ। আপনারা যারা মানুষ ঘন্টায় ঘন্টায় বাপ ডাকতে পারবেন, মাসে মাসে ডাকতে পারবেন, বছরে বছরে ডাকতে পারবেন, কিন্তু আমি অমানুষ, আমার মতো অমানুষ যারা আছে তারা পারবে না। মানুষরা পারবে, এটা আমি কনফার্ম। মানুষরা পারবে, অমানুষরা পারবে না। মানুষরা পারবে, অমানুষরা, হ্যাঁ অমানুষরা পারবে না। আমার মতো অমানুষ, গেয়, ভূত, অশিক্ষিত, মূর্খ যারা আছি, আমি বলবো আমার মতো মূর্খ আরো কিছু মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাক, আল্লাহ দুনিয়াতে থাকুক, এটা আমি বলবো, আমি এটা বলবো। হ্যাঁ, তো আপনারা বুঝেন, আমি এত বছর আমি কাউরে নিয়ে কোনো কথা বলি নাই। তনি কান্না কইরা কইরা মানুষ আপনাদের সিম্পিতি আদায় করছে। আমি নিজে হাতে ধরে ধরে ইসলামপুরে যায় তনিরে কাপড় কেনা শিখাইছি, আমি নিজে। তখন 400 টাকা 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা, আপনার ক্যারিং কস্ট সবকিছু মিলায়া, বোস্টিং কস্ট মিলায়া দিয়া, ফটোগ্রাফি কস্ট, এডিটিং কস্ট, সবকিছু কস্ট মিলায়া, তারপরে আমরা একটা প্রোডাক্টে 50 থেকে 100 টাকা প্রফিট করতাম। এর মধ্যে অনেক অনেক সময় আপনার অর্ডার বাউন্স করতো, ডেলিভারি রিটার্ন আসতো। এত সহজ না বিজনেস করা। ই কমার্সে দারাজের মতো, আজকের ডিলের মতো, প্রাণারেফেল এর অথবা .com এর মতো এত বড় বড় ব্যবসায়ীরা, আলিবাবার মতো এত বড় বড় ব্যবসায়ীরা এইভাবে হাজার হাজার কোটি টাকার এত শোরুম, দারাজের কয়টা শোরুম আছে বাংলাদেশে? তো এত বিশাল করে শুরু হয়েছে দারাজ, কয়টা হয়েছে বলেন? দারাজের যে পরিমাণ আইটেম আছে, ওদের যে পরিমাণ ভেন্ডর আছে, হ্যাঁ, দারাজের আউটলেট কয়টা আছে বলে? অনলাইনে বিজনেস এত সহজ না। আমি মাঝে মধ্যেই দেখি যে তনি বলতেছে যে আমি আজকে লস প্রাইজে প্রোডাক্ট সেল করব। মাঝখানে এগুলা নিয়ে অনেক কথা হয়েছে, আচ্ছা ওইদিকে না, যে এটা তার পার্সোনাল বিষয়, কিন্তু আমি তার কোনো ব্যাপারে কখনোই কোনোদিন তনিরে আমি অনলাইন বিজনেস আমি শিখাইছি, আমি শোয়েব শিখাইছি তনিরে অনলাইন বিজনেস, আমি শোয়েব শিখাইছি।
আমি কোনো খ্যাত কামার থেকে উঠে আসি নাই, হাতে ধরে ধরে শিখাইছি তনিরে, আমার ল্যাপটপটা পর্যন্ত রেখে আসছি। আল্লাহ সাক্ষী, হিয়াও ছিল, হিয়াও জানে, হিয়াও জানে। এখন আমার মেয়েকে দিয়ে, আমার মেয়েকে জড়ায় যে কথাটা বললো, আমি কোনো আদালতে না, আল্লাহর আদালতে আমি বিচার দিলাম। আমি যদি বাইচা থাকি, আমি যদি মইরাও যাই, আপনাদের এখান থেকে যদি কেউ একজন বাইচা থাকেন, আপনারা এটা দেখতে পারবেন, এর বিচার আল্লাহ করবে। কারণ মা বাবারে কষ্ট দিয়া কোনো সন্তান ভালো থাকতে পারে না, সুখে থাকতে পারে না, সুখে থাকা সম্ভব না, সুখে থাকা সম্ভব না। তো উনি বারবার আমারে বলতো যে তোমার যতটুকু সম্পদ আছে তুমি তোমার মা বাবার কাছ থেকে বুঝে নাও। আমি বলতাম যে আমি বাইচে থাকা অবস্থায় আমার বাবা মার কাছে চাইয়া এগুলা চাওয়া সম্ভব না। আমার মা বলতো, বাবা কি কারণে এগুলার জন্য তুই অশান্তি করবি, তুই আলাদা হয়ে যা, তুই যা, তোর কিছু আছে। আমি আম্মারে বলছি, আম্মা কোরআন হাদিসে বলা আছে 4টা পর্যন্ত বিয়ে যদি প্রয়োজন হয় একটা পুরুষ করতে পারবে। 2টা মা কোরআন হাদিসে কোনো অথবা কোনো ধর্মে 2টা মা পাবেন আপনি, এরকম লেখা আছে? দেখাইতে পারবেন কেউ 2টা মা? যে 2টা মা পাবেন হালাল, 2টা মা হালাল, এরকম আছে? দেখাইতে পারবেন? কিন্তু আল্লাহ হালাল করছে, প্রয়োজনে 4টা বিয়ে আল্লাহ হালাল করছে, 2টা মা হালাল করছে, কেউ দেখাইতে পারবেন? আমি তনির সাথে আপুস করি নাই, আমি আমার মা বাবাকে ছাইরা যাই নাই। যদি না যায় থাকি, আল্লাহ যদি এটার জন্য সন্তুষ্ট থাকে, তো আমি ইনশাল্লাহ এর বিচার পাবো। আমার নামে কোনো ব্লেম দিয়া, এই ধরনের নোংরা কথা বইলা আমার মতো মানুষের, যে আমার মেয়েটারে যে ধরনের একটা টর্চারে ফেলছে, যে ধরনের একটা স্লানিত, মানে কি বলবো, যে আমার তো আসলে ভাষাই নাই। পৃথিবীর কোনো বাবার ভাষা থাকবে কিনা আমি জানি না, আমার মতো অমানুষ বাবা যেগুলো আছে, সেই বাবাগুলার ভাষা নাই, সেই বাবাগুলা ভাষা পাবে না খুঁজে। আজকে সারাদিনে জানেন অনেকগুলো মানুষ অবাক হয়ে ফোন দিছে, যে জানতাম তনি একটু উগ্র, বাট এরকম মন মানসিকতার মানুষ তো সেটা তো জানতাম না। আমার অনেক কাছের ফ্রেন্ডরা জানতোই না যে তনি আমার ওয়াইফ। বিশ্বাস করবেন, আমার অনেক ক্লোজ ফ্রেন্ডরা, আমার এতটা ভালোবাসে, তারা কোনোদিন এই নিয়ে আমার কোনো ধরনের কোয়েশ্চেনও করে না, যে শোয়েব যদি কোনো ধরনের আনকমফোর্টেবল একটা অবস্থায় পড়ে যায়, এর জন্য কোনোদিন প্রশ্নও করে নাই, কোনোদিন করে নাই। সানভির সাথে আমার পরিবারের যদি কোনো প্রবলেম থাকতো, তাহলে এটা আরো আগে থেকে আপনারা জানতে পারতেন। কারণ যারা অনলাইন নিয়ে কাজ করে, যারা অনলাইন থেকে ইনকাম করে চলার চিন্তা ভাবনা করে, যাদের অনলাইন কেন্দ্রিক বিজনেস, তারা যে কোনো ইস্যুকে অনেক বড় করে মানুষকে এন্টারটেইন করার জন্য, তাদেরকে আকৃষ্ট করার জন্য এই কথাগুলো তারা বলে এবং তাদের কাছ থেকে একটা অ্যাটেনশন নেয়, নিয়ে তার প্রোডাক্টগুলো সেল করে। এটাই হচ্ছে তার মূল কারণ। তো আমার কথা হইলো যে, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, বরঞ্চ কিছুদিন আগেও আমি তোমার বিপদে, আমি তোমাকে এই কিশোরগঞ্জে বসে থেকে আমি তোমার হেল্প করছি। তুমি আমারে মেসেঞ্জারে পাঠাইছো কবে তোমার মামলার রায়, কবে তোমার আমি তোমারে টাকা দিয়ে না, আমি তোমারে যেভাবেই হোক আমি তোমারে হেল্প করছি। অস্বীকার করতে পারবা? করতে পারবা না, অস্বীকার করতে পারবা না, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর তুমি করতেও পারো, কিন্তু আল্লাহ তো জানে দুনিয়াতে সবকিছু প্রমাণ আমার এখানে দিতে হবে না, আমি এখানে প্রমাণ দিতে আসি নাই। মানুষ জানে, মানুষ জানে। আমি আমি কোনোদিন কারো কাছে কোনো ধরনের, আমি তো তোমার এমন কোনো ক্ষতি করি নাই, আমার মা বাবাও তোমার এমন কোনো ক্ষতি করে নাই, যার কারণে তুমি আমার ফ্যামিলি নিয়ে মানুষের কাছে এত পরিমাণে মিথ্যা কথা বলছো। তুমি মানুষের কাছে বলে বেড়াইছো তুমি সানবীরে 7 মাসের কুলে নিয়ে তুমি রাস্তায় রাস্তায় কাপড় বিক্রি করে বেড়াইছো। কি অসহায় মহিলা তুমি! এমন মিথ্যে কথা সানবীরে কেন্দ্র করে কিভাবে বললা? এই মেয়েটা তো একদিন বড় হবে, এখন তোমার কাছে আছে, তোমার কথাই চলতেছে, একদিন তুমিও তোমার বাবার অবাধ্য হইছো, মেয়েটাও অবাধ্য হবে। জীবনটা হচ্ছে গিভ এন্ড টেক, তুমি যা দিবা তা পাবা। তোমার হাতে একটা বল থাকবে, তুমি যখন এটা ছুঁড়ে মারবা একটা দেয়ালের মধ্যে, তখন এই বল অন্যদিকে যাবে না।
এই বল ঠিক তোমার দিকেই ফিরে আসবে, যত জোরে মারবা ঠিক তত জোরেই ফিরে আসবে। তুমি তোমার বাবার অবাধ্য মেয়ে ছিলা, মেয়েটারেও অবাধ্য বানাইতেছো। কিন্তু আমি জানি আমি আমার মা বাবার বাধ্য সন্তান, অমানুষ। আমার মেয়েটাও আমার কাছে আসবে, আল্লাহ নিয়ে আসবে। সেদিন পৃথিবীর কোনো শক্তি পারবে না। আমি তোমারে বলছি তনি, তুমি তো লাইভ দেখছো, আমার তো মানে যা বলার তো বলেই দিছো। আমি তোমারে বলছি তনি, যে তনি তুমি যে মোহ নিয়ে আগাচ্ছ, যে মোহ নিয়ে তুমি আমার সংসারটাকে ছাড়তে চাইতেছ, যেটা নিয়ে তুমি ইয়ে করতে চাচ্ছ, এটা আসলে ঠিক হচ্ছে না। কারণ মানুষের রূপ যৌবন জৌলস এটা একটা সময় থাকে না। তুমি এমন সময় একটা জায়গায় আসবা, তখন তুমি আমারে কি বলছো, হ্যাঁ সবকিছু বুঝতে পারছি, আমি আসতেছি। কখন আসবা? এই তখন আসবে, তখন আসবে, মিথ্যা কথা বলছো আমাকে। ইভেন তুমি তখন তোমার বাবার ফোনটা পর্যন্ত পিক করো নাই, তোমার কেউ খুঁজেও পায় নাই, কেউ খুঁজেও পায় নাই। আপনারা, আমি মানে কি বলবো, বলার কিছু নাই। কারণ দিন শেষে সে হচ্ছে আমার মেয়ের মা, কারণ তার সাথে আমার মেয়ের সম্মান জড়িত। আমি শুধু এতটুকুই বলবো যে আজকে যা হয়েছে, যা ঘটছে, যা ঘটতেছে, ভবিষ্যতে যা ঘটবে, একটাই কারণ, সেটা হচ্ছে আমি চাইছি আমার মেয়েটাকে খোলামেলা চলতে দেওয়া যাবে না। আমি আবার বলতেছি, আমি চাইছি এবং আমার পরিবার চাইছে যে আমি আমার মেয়েকে তোমার মতো করে এভাবে উলঙ্গ হয়ে এই টিকটক ভিডিও এগুলা ওই অনলাইনে এগুলা করা যাবে না। তোমাকে শালীনতার মধ্যে চলতে হবে, তোমাকে ভালোভাবে চলতে হবে। এটাই হচ্ছে আমার মূল অপরাধ, এটাই আমার একমাত্র অপরাধ। কারণ আমি এগুলা মাইনে নিতে পারি না। আমি অমানুষ, আমি মূর্খ, আমি গেয়ভূত। আমি এগুলা মানতে পারি না যে আমার মেয়েকে তার মতো করে কম্পেয়ার করে বিভিন্ন মানুষ খুব বাজেভাবে কমেন্ট করতেছে। এবং আপনারা যারা বাজেভাবে একটা সন্তানরে, একটা মেয়ের কমেন্ট করেন, আপনিও কারো না কারো সন্তান, আপনারও কোনো না কোনো সময় সন্তান হবে, অথবা কোনো না কোনো সন্তান আছে। একটা বার নিজের টাকায় নিজের, আমি যখন বাবা হয়েছি তখন একটা ছোট বাচ্চারে দেখলে তার মধ্যে আমি আমার সন্তানের চেহারা দেখতে পাই। এটা হচ্ছে অমানুষের মানে দৃষ্টিশক্তি। আমি অমানুষের দৃষ্টিশক্তি হচ্ছে এটা, যে আমি যখন একটা বাচ্চার দিকে তাকাই তখন মনে হয় যে এটা আমার বাচ্চাটা। তনি তুমি পোস্ট করো না একটা, ওই দিন তুমি একটা পোস্ট করছো না কোন একটা বাচ্চারে নিয়ে, যে ওরে তুমি ওর দায়িত্ব নিতে চাও। নিজের সন্তানের দায়িত্ব কতটুকু পালন করছো? টাকা দিলেই কি মানে টাকা পয়সা আর বিলাসিতা দিলেই সন্তানের দায়িত্ব পালন হয়ে যায় না। রাতের পর রাত তুমি বাসায় থাকো না, দুইটা বাচ্চা কিভাবে থাকে তুমি বলতে পারবা? এই ওই দিন একজন প্রশ্ন করছে আপনার মেয়ে সানবি কোন ক্লাসে পড়ে, তোমার কয়েক সেকেন্ড সময় লাগছে তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে জবাব দিতে। সানবি অসুস্থ থাকে, সানবিটা লাইভে আসে, আপনারা তো দেখছেন কতটা এলোমেলো ভাবে একটা, সে নিজে সাইজা গুইছা একদম পরিপাটি হয়ে থাকে, মেয়েটার মাথায় চিরুনি করার মতো সময়, লোক, কোনো কিছু তার বাসায় নাই, কোনো কিছু তার বাসায় নাই। মুখে উঠায় খাওয়ায় দিবে এই মানুষটাও তার তার বাসায় নাই। কাজের মেয়েরা দিয়া যদি ভাই, কাজের মানুষ, তারা তো বাসায় কাজ করে পেটের পেটের দুইটা খাওয়ার জন্য কাজ করে। যদি সবাইরে দিয়ে, কাজের মানুষরে দিয়ে যদি মা বাবার আদর দেওয়া যেত, তাহলে তো এটা ভালোই ছিল। তুমি আমারে এমন বাজে একটা কথা বলার কারণে আমি কিন্তু তোমার এই চিঠিটা, এতদিন কিন্তু ছিল, আমি তো আগে দেই নাই, এখন দিতে বাধ্য হয়েছি। কারণ আমি তোমার ক্যারেক্টারটা মনে করায় দিতে চাইছি, যে আমি তোমার এই কথাগুলো আমি হজম করেছিলাম এত বছর, বছরের পর বছর, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আমি হজম করেছিলাম। আমি দেই নাই, আমি কোনোদিন তোমাকে বলিও নাই। তুমি আমারে ফোন করছো যে সারফরাজের বাবা অসুস্থ, তুমি একটু মানে দোয়া করে দিও, দোয়া পড়ায় দিও। আমি ঠিক আছে, আমি বলছি হ্যাঁ দোয়া করায় দিব, না সমস্যা নাই। তোমার চাচা ফরেন ইন্সপেক্টর কিসের, ওই কিশোরগঞ্জে চাকরি করে। তুমি আমার রাত্রে 9টা, 8:30, 9টার দিকে ফোন দিছো যে একটা গরু কিনা দরকার, চাচারে বলছিলাম। এই তো সেই দিনের ঘটনা।
সেদিনের ঘটনা, আমি তোমার ছবি পর্যন্ত পাঠাইছি যখন তুমি পাগলা মসজিদের সামনে ফকির মিসকিন যারা ছিল ওদেরকে তুমি খাওয়াইতে চাও। রাতের বেলা আমি তুহিন নামে একজন আমার চাচা আছে, আমার আব্বার চাচাতো ভাই, তারে নিয়ে রাতের বেলা কসাইয়ের কাছ থেকে গরু কিনা রাতের বেলা বাজার কইরা বাবুর্চি ঠিক কইরা ওই দিন রাতে রাতে সবকিছু কমপ্লিট কইরা কসাই গরু নিয়ে আসে কিনা দামে বিক্রি করার জন্য না। এই রাত্রে 9টা-10টার সময় যায় আমি গরু কিনে নিয়ে আসছি শুধুমাত্র আমারে দেখে আমারে রেসপেক্ট করে সে আমারে দিছে ওই দিনের বিজনেস মার্ট দিয়া কিনা দামে সে আমারে গরুটা দিছে দিয়া জবাই করে সারা রাত বসে থেকে আমি তো তোমার কাছে এই টাকার জন্যই করছি তাই না, লক্ষ লক্ষ টাকা দিছো একটা গরু জবাই করে ইয়া করে ট্রাক্টরে করে নেয়া যায় দিয়ে আসার জন্য, দিছো না? হ্যাঁ, তুমি আমার অ্যাকাউন্টেও না আরেকজনের অ্যাকাউন্টে আমি তোমার, কারণ এই ধরনের অ্যাকাউন্ট আমার নাই, এই আরেকজনের অ্যাকাউন্টে গরুর টাকা বাজারের টাকা মিলায় কত টাকা জানি তুমি দিছিলা, তোমার কাছে আছে স্ক্রিনশট, তুমি দিতে পারবা, কারণ আমি টাকার লোভী তো তোমার এই কাজগুলা করে দিছি। পৃথিবীর কোনো ডিভোর্সি অমানুষ স্বামী এই কাজগুলা করবে কিনা আমি আমি জানি না, কিন্তু আমি করছি, আমি করছি। এখন অনেক কথাই বলছি, আমি কখনোই কাউরে আঘাত করে কথা বলার মানে জন্য ছিলাম না, আমি এখনো কাউকে আঘাত করতে চাই নাই, কারোর প্রতি আমার কোনো কমপ্লেন নাই, কারোর প্রতি আমার কোনো কমপ্লেন নাই। আপনারা যারা যে ধরনের এ করতেছে, এখন আমার কথা হচ্ছে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। একজন, আপনি যদি জানেন যে একটা লোক ওই বিদেশে ইংল্যান্ডে লন্ডনে ক্রিমিনাল হয়ে আছে, তার কাছে আপনার সন্তানটাকে নিয়ে যাইতে চায়, আপনার ওয়াইফ আপনার হাজবেন্ড, আপনি কি দিবেন? একটা অনিশ্চিত ভবিষ্যতের কাছে আপনি ছেড়ে দিবেন আপনার সানভিকে? আপনারা দিবেন আপনার সন্তানকে, আমি দিব আমার সানভিকে? এবং আমি এটা না চাওয়াটা যদি আমার অপরাধ হয় তাহলে তো আমি অনেক বড় অপরাধ করে ফেলছি, অনেক বড় অপরাধী আমি। এই অপরাধ করাটা মনে হয় আমার ঠিক হয় নাই, তাই না? যে আমার সন্তান যা মন চায় তা হোক। অনেকেই বলছেন যে এইখানে যদি নিরাপদ না থাকে সৎমার কাছে কিভাবে নিরাপদ থাকবে? ও সানভিরও মা, বিয়ের পর থেকে ও এখন পর্যন্ত আমাকে সানভির আব্বু বলেই ডাকে, এবং সানভিও এখানে আসলে তারে আম্মা বলেই ডাকে। ওইখানে গেলে সে কথা বলতে ভয় পায়, যখন তনির কাছে থাকে তখন কথা বলতে ভয় পায়, কথা বলে না, সেও কাঁদে যে মেয়েটারে এইভাবে কেমনে করলো, মেয়েটারে এইভাবে কি করলো। কারণ আমার কাছে সবার আগে সংসার বড়, এর থেকে বড় কোনো কিছু না। এবং সে যখন আপনার আমার দুইটা মেয়েরে যেভাবে দেখে, তার গর্ভজাত আমার দুইটা মেয়েরে সিদ্রা সারওয়ানাকে যেভাবে দেখে, সানভিকে তার চাইতে বেশি দেখার চেষ্টা করে, তার চাইতে বেশি দেখে, তার চাইতে বেশি করার চেষ্টা করে, এবং সে অলওয়েজ অপেক্ষায় থাকে যে সানভি কখন আসবে, তখন সে সানভির সাথে ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, সে অপেক্ষায় থাকে। সানভি যখন তনির কিছুদিন আগে একটা মামলা হয়েছে, সানভি ফোন দিছে সিদ্রার নানার সাথে কথা বলছে, ইভেন সেও কথা বলছে, তনিও কথা বলছে, উনি একজন আলেম মানুষ, কথা বললে দোয়া চাইছে। আমরা কত বড় অমানুষ চিন্তা করতে পারেন, যার সাথে কোনো মানে সংসার করছি না, যারে মানুষ ইয়ে করে, হ্যাঁ তারে আমরা প্রায়োরিটি দিছি, তার বিপদে আগায় যাওয়ার চেষ্টা করছি নিজের জায়গা থেকে, তো এটা অমানুষের কাজ করে ফেলছি না? অনেক অমানুষের কাজ করছি। কেউ একজন বলছেন যে ডিভোর্সের 4-5 বছর তনি বিয়ে করে নাই, সানবিরে নিয়ে এত কষ্ট করছে, তখন আমি কোথায় ছিলাম? আরে তনি তো ওই সারফরাজের বাবার সাথে রিলেশনে ছিল আমার সাথে থাকা অবস্থায়, ও যে বিয়ে করছে সেটা তো আমি জানতামই না, ও যে বিয়ে করছে সেটা আমি জানতামই না। ওর সারফরাজ যখন হয়েছে ওই দিন ও তখন হসপিটালে ছিল, কোন হসপিটালে ছিল তখন আমি জানতাম না, হসপিটালে তখন ওই দিন আমি ইন্ডিয়া এম্বাসিতে গেছিলাম আমার পাসপোর্ট জমা দিতে,
তখন আমি যখন সানবির সাথে দেখা করতে চাইলাম, তখন সে বললো আমি তো অসুস্থ হসপিটালে, তো সানবিরে কে নিয়ে আসবে, ওরকম কেউ তো নাই, তো এখন তোমার দেখা করতে হবে না, তুমি এরপরে নেক্সট টাইম যখন আসবে তখন দেখা করবে। তখনও আমি জানি না, তখন কিন্তু আমি অনেক পরে জানতে পারছি যে ওই দিন সারফারাজ হইছে, হ্যাঁ, অথবা এর একদিন 2 দিন আগে এরকম হইছে, আমি জানতাম না। এবং আমার যে ডিভোর্সের যে ডেটটা, তনি আমাকে যেদিন ডিভোর্স দিয়েছে, এই ডেটটা এবং বিয়ের ডেটটা আপনারা মিলাইলেই পাবেন কত বছর পরে সে বিয়ে করছে। হ্যাঁ, কত বছর পরে সে বিয়ে করছে এগুলো আপনারা তখন দেখতে পারবেন, বুঝে যাবেন আপনারা। অনেকেই আমারে মানে অনেক ভাবে অনেক ধরনের মানে প্রশ্ন করছে, আমি সবসময় এগুলা ইগনোর করে গেছি, সবসময় এগুলা ইগনোর করে গেছি। আমি সবসময় এগুলা ইগনোর করার চেষ্টা করছি। আর তনিরে আপনারা যারা বলতেছেন যে খুব বাজে ফ্যামিলি থেকে উঠে আসছে তনি, না, তনি বাজে ফ্যামিলি থেকে উঠে আসে নাই। তনির বাবা একজন ভদ্রলোক, খুবই ভদ্রলোক, এতটা ভদ্রলোক যে আমি আপনাদেরকে একটা কথা বলি, তনিদের তো ভাটি অঞ্চলে ওদের বাড়ি, তো ওইখানে তো সবাই মানে প্রত্যেকটা গ্রামের মানুষ যারা আছে ওর বাড়ির আশেপাশে, তনির বাড়ির আশেপাশে যারা আছে, কৃষক, বিভিন্ন ধরনের মানুষজন যারা আশেপাশে আছে, তাদের তো লক্ষ লক্ষ টাকা না যে ব্যাংকে নিয়ে করে রাখবে। তারা কি করে, ওই তনির বাবার কাছে যায় টাকাগুলো গচ্ছিত রাখতো, যখন দরকার পড়তো তখন তাহলে কি কোন পর্যায়ে রেসপেক্ট করতো এবং কতটা বিশ্বস্ত জায়গায় ছিল, হ্যাঁ, এই সানবির নানা অথবা তনির বাবা। তো এরকম রেসপেক্টেবল একটা পার্সন যখন সন্তানের কারণে মানুষ কোয়েশ্চেন করবে যে কি গো তুমি এইভাবে চলো, তোমার মেয়েটার কি অবস্থা, ওই বাবাটা বেঁচে থাকতেই মরে যায়, কারণ এরকম অমানুষ বাবা বেঁচে থাকতেই মরে যায়। ঠিক আছে, তো ফ্যামিলিরে টানবেন না, কারণ হচ্ছে এই সব সময় যে আপনার এই খারাপের একজন ডাকাতের ঘর থেকে আরেকজন ডাকাত হবে বিষয়টা এরকম না। আপনি একজন ডাক্তার, আপনার সন্তান ডাক্তার হবে এরকম না, আপনার সন্তান পাইলট হইতে পারে, আপনার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস হইতে পারে। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস, আপনার সন্তান একজন আলেম হইতে পারে। তো এখন আপনি সন্ত্রাস, আপনার ছেলে কেন, আপনার সন্তান কেন আলেম হয়ে গেল, এটা তো তার দোষ না, অথবা আপনার দোষ না। আপনি ভালো, আপনার ছেলে কেন খারাপ হয়ে গেল, আপনি তো সর্বোচ্চ চেষ্টা করছেন। তো এটা হয়ে যায়, এইভাবে হয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে উনি তো মারা গেছে, আল্লাহ তো সবকিছু দেখেন, ওনারে ব্লেম দিয়েন না। আমি ব্লেম নিচ্ছি, আমার পরিবারকে ব্লেম দিচ্ছে। আমার মতো অমানুষ যারা আছে তারা আসলে এগুলো কষ্ট পায়, একটা মানুষকে অহেতুক। আমি ভালো জানি, এখনো আমার মা বাবা ওনার কথা মনে হইলে ওদেরও ওরা চোখ দিয়ে পানি পড়ে। অনেক কথাই বলছি, অনেক কথাই বলার ছিল, অনেক কিছুই করছি। তো এখন আমার একটাই প্রবলেম, যে অনেকেই বলছেন যে সানভীরে আসা বন্ধ হয়ে গেছে, এখন আমার কাছে টাকা আসা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আসলে বউ চালায়া, বউ বিক্রি করে, বউ বাজারে তুইলা যদি টাকা কামাইতে হইতো, তাহলে তো সানভীর মার সাথে আমার সেপারেশনটা হইতো না। সে যেভাবে চলতে চাইতো ওইভাবে যদি তারা আমি এই ফ্রিডমটা দিতাম, হ্যাঁ, আমি যদি এই ফ্রিডমটা তারে দিতাম, এখন সে যে স্টাইলে চলতেছে, এই ফ্রিডমটা যদি আমি তারে দিতাম, তাহলে তার সাথে আমার কখনোই কোনো ধরনের প্রবলেম হইতো না। এখন আমার মতো অমানুষ বাবা, অমানুষ স্বামী যারা আছে, তারা একটা আলাদা একটা অমানুষ মানে অজগৎ নিয়ে থাকে, ওই জগতের মধ্যে এইটার খুব প্রবলেম। তখন সমাজের অনেকেই কোয়েশ্চেন করে যে কি ব্যাপার, হ্যাঁ, তোর বউ অথবা ভাবি অথবা অমুক এইভাবে কেন চলে, তুমি কিছু বলো না। এখন ড্যাম কেয়ার হয়ে তো আমরা চলতে পারি না, এটা আমার পক্ষে সম্ভব না, চলাটা এইভাবে চলা আমার পক্ষে সম্ভব না। তো আমার যদি টাকার প্রতি এতই লোভ থাকতো, তাহলে আমি তখন এই বউরে রাইখাই ওরে বিক্রি করে বাজারে যাই, যা মন চায় তা বলুক, হ্যাঁ, বউ আমার টাকার দরকার, বউ বিক্রি করে চলি,
আর যেভাবে চলতেছি তো তখন আমার বাড়ি গাড়ি সবকিছু হয়ে যেত, বউ বাজারে তৈলা। আমি ওই কাজে যাই নাই, আমার কাছে অনেকের কাছে কথাগুলো খারাপ লাগবে, অনেকেই ভাববেন যে আমি খুব হতাশ হয়ে গেছি। না, আল্লাহর দুনিয়ায় আমি হতাশ না, আল্লাহ হতাশাগ্রস্ত মানুষদেরকে অপছন্দ করেন। আল্লাহর দুনিয়ায় হতাশ হইতে নাই, আল্লাহর কাছে অনেক কিছু আছে দেওয়ার। হ্যাঁ, আল্লাহ সুবিচার করেন, আল্লাহ আমাকে বিচার দিবেন এবং সুবিচারটাই আমি পাবো। সেটা যদি আমি বাইচা থাকি আপনারা দেখতে পারবেন, যদি মরে যাই এদের মধ্যে যারা আপনারা বেঁচে থাকবেন তারাও দেখতে পারবেন। তবে আমি এর আগেও আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আবারও রিকোয়েস্ট করতেছি, কাইন্ডলি আমার সানভি সহ সারফরাজকে আপনারা কোনো ধরনের আজে বাজে কথা, আজে বাজে ইঙ্গিত, কোনো বাজে কথা কাইন্ডলি বললেন না। ওরা এগুলা নিতে পারবে না, বাচ্চা মানুষ। একটু চারপাশে তাকায় দেখেন, হিয়ারে সারফরাজ মা ডাকতো, হ্যাঁ, তো মা ডাকতো, সেটাও এখন আপনাদের মাধ্যমেই জানতে পারলাম যে তার সাথে তার যোগাযোগ নাই। তাইলে এই ছেলেটা আর কারে মা ডাকবে? মা ডাকার মতো ভাগ্যটাও এই ছেলেটার নাই। বুঝতে পারেন, এই ছেলেটা আবেগ বোঝানোর মতো বয়স কি তার আছে? বুঝাইতে পারবে? এই ছেলেটার কথা মনে করে আমার মাও কাঁদে, আবার মাও মনে হয় অমানুষ। তাইলে আরেকজনের ছেলের কথা মনে করে কাঁদবে কেন? আমারই কেন পানি আসবে? আসলে অমানুষের এগুলাই হয়ে থাকে, অমানুষরা এরকমই হয়। আর অনেক কথাই বলে ফেলছি, অনেক কিছুই বলে ফেলছি। হ্যাঁ, এখন আপনারা অনেকে অনেক কমেন্ট করছেন, অনেক কিছু জানতে চাইছেন। আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, আমি যে আপনাদের কমেন্ট ধরে ধরে উত্তর দেব আমার পক্ষে সম্ভব না। অনেক কথাই বলছি, অনেক কথা হয়তো বা বলতে পারি নাই, বলি নাই। হ্যাঁ, অনেক কথা বলতে এখনো চাই না। তো সামনে যেহেতু সামনে এখন পর্যন্ত আমি এর মধ্যে একটা কথা বলি। আজকে আমাকে তনির একজন লয়ার এর আগেও আমার ফোন দিছিলেন, যিনি আমাকে ভাই ডাকছে, যিনি আমাকে বলছে যে আমি আপনার বোনের মতো, আমি সব দায়িত্ব নিলাম। হ্যাঁ, আপনার সাথে সানবির যে সম্পর্কটা, যে রিলেশনটা আগে ছিল আপনার সাথে, আপনার পরিবারের সাথে, সবটা আমি স্বাভাবিক করে দিব। তখন আমি বলছিলাম যে আপনি একটু চেষ্টা করে দেখেন, কারণ আমি যেন এটা করতে পারি। হ্যাঁ, এই সানবির সাথে যেন আমার যোগাযোগটা যেন আমার কন্টিনিউ থাকে, এবং আগে যেভাবে ছিল ওইভাবে থাকলেই আমার সবকিছু আমার হয়ে গেল। এবং আমি বলছিলাম যে দেখেন, সে এইটাও করছে, আবার এই আমার পরিবারের নামে অনেক মিথ্যা কথাও বলছে। তো আপনি কাইন্ডলি তনিকে বলবেন, কারণ মানুষ তো আমাকে খারাপ বলতেছে, আপনি একটু কাইন্ডলি তনিকে বলবেন যে কোনো একটা সময় এসে সে যেন ফেসবুকে লাইভে এসে সরি বলে দেয়। তো তখন ওই লয়ার আমার সানবির সাথে কথা বলায় দিছে। তো কথা বলায় দেওয়ার পরে ওই লয়ারের মাধ্যমে সানবি কথা বললে তারপরে যেমন ছিল ওইভাবেই আছে ইভেন। আর তনি বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি তো এখন লন্ডন থেকে আসছি, খুব টায়ার্ড, তারপর আমি আপনাকে করে দিব। তো উনি আবার আজকে, তারপর তার মানে তনি বলে নাই, সরি বলে নাই। তো উনি আজকে আবার আমাকে বললো যে ভাই আপনি লাইভে গেলেন, এত কথা বললেন, আপনি আমাকে জিজ্ঞেস না করে কেন গেলেন? আমি তো বলছিলাম যে আমি তনির সাথে বললাম, আপনি এর আগেই পারেন নাই, এখনো পারবেন না, তাই আমি আমার মতো করে গেছি। কারণ সবকিছুর পরে আমি আপনাকে বলছিলাম, তারপরে আমি আপনাকে অনেকগুলা কথা বলছি, আপনি কিন্তু আমার সেই প্রশ্নের উত্তর আপনি আমাকে দেন নাই। সেই প্রশ্নের উত্তরগুলা কিন্তু আপনি আমাকে দেন নাই। ইভেন আমি তনিকে অনেকবার বলছি, মেসেঞ্জারে নক করছি, হ্যাঁ, সে আমার কোনো প্রশ্নের উত্তর দেয় নাই, কোনো প্রশ্নের উত্তর দেয় নাই। তো আমি প্রশ্নের উত্তরগুলা চাওয়ার জন্য, আমার কি প্রবলেম আমি এটা মানে জানার জন্যই আমি গতকালকে লাইভে আসছিলাম ফার্স্ট। আইসা আমি আমার মেয়ের সাথে আমি দেখা করতে চাইছিলাম,
এবং এত বছর আমি মানে তনির বাসার নিচে যে মেয়েটার সাথে দেখা করে আসছি, তারপরে আমি তারে দিয়ে আসছি। গত 2 বছর আগে সানভীর জন্মদিনে, এই জন্মদিনের আগে এই বছর জন্মদিনের আগের বছর জন্মদিনে আমি ঢাকায় যাই, যাই সানভীকে বাসা থেকে পিক করি। পিক করে উত্তরাতে যায় একটা শপ থেকে আমরা কেক নেই, আমি আদিল কেক নিয়ে 300 ফিটে যায় কেক কাটি। কাইটা আমার মেয়েকে নিয়ে একটা ভালো একটা সময় পার করে আমি তাকে বাসায় পৌঁছায় দিয়ে আসি। তো এতদিন প্রবলেম হয় নাই, এখন আমার কেন পুলিশ প্লাজায় যায় আমার সানভির সাথে দেখা করতে হবে? এটার কারণটা কি? এই কারণের সদুত্তর আমি পাই নাই। এটা আমি সানভির কাছেও পাই নাই। হ্যাঁ, এবং সানভি আমাকে উত্তর দিচ্ছে যে আমি যে তোমার সাথে দেখা করতে চাইছি এটাই তো তোমার সৌভাগ্য। তুমি যদি ভাইরাল হও তাহলে তো আমি আমার জীবন থেকে তোমাকে মুছে ফেলবো। একটা মেয়ে এই একটা এই ধরনের একটা বাচ্চা, একটা শিশু কখনো কেউ শিখায় না দিলে এই ধরনের কথা বলতে পারে না। সে ইংলিশ মিডিয়ামে পড়ুক আর এই যে মিডিয়ামেই পড়ুক, বাংলা মিডিয়ামে পড়ুক, ইংলিশ মিডিয়ামে যেভাবেই পড়ুক, কারণ কোনো প্রতিষ্ঠান, কোনো শিক্ষা প্রতিষ্ঠান সব বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে কুশিক্ষা দেয় না, তারা সুশিক্ষায় শিক্ষিত করে বিদ্যালয় থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য প্রিপেয়ার করে। আর আপনারা বলতেছেন, অনেকেই অনেক কথাই আমারে বলতেছেন, বলতে থাকেন, কারণ আমি এরকম কোনো ফিগার না যে আমার প্রেস্টিজ চলে যাবে, এই ধরনের কোনো ইয়া না। হ্যাঁ, যে এরকম কোনো কিছু না, বাট যে ধরনের কোয়েশ্চেন আমার কাছে, মানে যে ধরনের কথাটা বললো, সেই কথাটা আপনাদের কাছেই আমি এটার উত্তরটা জানতে চাই। আপনাদের কাছেই ছেড়ে দিলাম আর আল্লাহর কাছে ছেড়ে দিলাম। হ্যাঁ, আপনারা তো আমার সাথে গতকালকে থেকেই মানে কথা হইছে, নাহলে এত মানুষের সাথে আমার কথা হয় নাই। আপনারা আপনাদের হাত ধরেই হয়তোবা সানভি একদিন, আল্লাহ আপনাদের উসিলা বানাই হয়তোবা আপনাদের হাত ধরেই সানভিকে আমার কাছে পাঠায় দিবে। আপনারা এদের হাত ধরেই হয়তো আমি সানভিকে আমার কাছে নিয়ে আসতে পারবো। তো অনেক কথাই বলছি, আর কি বলবো, আর কিছু বলার আমার নাই। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাপোর্ট চাই। আমি খুব সাধারণ ফ্যামিলির একটা মানুষ, আমার মা বাবা খুব সহজ সরল মানুষ। আমি নিজে কখনো কোনোদিন কোনো ধরনের ঝামেলায়, কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত হই নাই, আমার মা বাবাও না। তো অনেক কথাই আপনাদের মাধ্যমে, যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের মাধ্যমে অনেক কথাই জানতে পারছি, যে সে সাদাত রহমানকে বিয়ের করার সময় সে তার কাবিননামায় লিখছে কুমারী। এই কথাগুলো আমি ওইভাবে জানতে পারছি। আমি জানতে পারছি যে বিয়ের 20 দিন পর অথবা 15 দিন পর কিভাবে কি হয়েছে, এগুলা জানতে পারছি। তো এটা হয়তোবা হইতে পারে, যেহেতু সে সেকেন্ড ম্যারেজ করছে, তো একসাথে ছিল, এটা অনেক কিছু হইতে পারে, এটা আল্লাহ জানে, তারা জানে, সাদাত রহমান জানে। বাট সারফারাজকে কোনো ব্লেম দিয়েন না, সে ছোট মানুষ, হ্যাঁ, শিশু, সে এখনো ফেরেস্তার সমতুল্য, তারে কোনো ধরনের ব্লেম দেন না। ছেলেটাকে বাঁচতে দেন, ভালো থাকতে দেন, একটা ভালো মানুষ হইতে দেন। হ্যাঁ, ওদের জীবনটা এভাবে গড়তে যায়, আপনারা কেউ বাধা হয়ে দাঁড়ায়েন না। আপনাদের কাছে কোনো লাভ আছে কি বলেন? আপনারা একজনকে খারাপ বললেন, এই খারাপ বলাতে তো আপনাদের কোনো লাভ হয়ে যাবে না, আপনাদের ক্ষতিও হয়ে যাবে না। তো শুধু শুধু কেন আপনারা বলতে যাবেন একটা মানুষকে খারাপ? একটা মানুষকে শুধু শুধু খারাপ বলার কোনো দরকার নাই। আপনারা কেন বলবেন খারাপ? বলার তো কোনো প্রয়োজন নাই। এখন আপনারা যে ধরনের মানে প্রশ্ন আমাকে করতেছেন, তো আসলে অনেক প্রশ্নের
উত্তর, এত প্রশ্নের উত্তর আমি দিতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, আপনাদের সকল প্রশ্নের জবাব হয়তোবা অনেক কোনো একটা সময় দিব, এবং অনেক প্রশ্নের উত্তর আমি না দিতেই আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক কথাই তো আপনারা জেনে গেছেন, অনেক কথাই মানে জানছেন, আমার মাধ্যমে জানছেন। হ্যাঁ, আমি বলছি, অথবা এই আপনি জানছেন যে এই এই কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে অনেক কথাই আপনারা মানে জানতে পারছেন। তো অনেক কিছুই আপনাদের সামনে নিয়ে আসছে, আমার নিয়ে আসতে হয় নাই, আমি এগুলা মানে করি নাই, আমি এগুলা বলি নাই। তো আমি কখনোই চাই নাই যে এই আমার সন্তানের মা, তাকে কোনো ধরনের ব্লেম দিতে আমি কখনোই চাই নাই, আমি কোনোদিন আসিও নাই। এবং সানভিকে ইউজ করে আমি কখনো ভাইরাল হতে চাই নাই। ইভেন আমি এখনো এর এর বিপক্ষে, আমি ঘোর বিপক্ষে। আমি এর জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে আমি এর প্রতিবাদ জানাই যে আমার সানভিকে টিকটক অথবা যে কোনো ধরনের রিলস, যে কোনো ধরনের ব্র্যান্ডিং, এগুলা থেকে আমার মেয়েকে বিরত রাখা হোক। একজন বাংলাদেশ মুসলমান কান্ট্রি, এই মুসলিম দেশে মুসলমান হিসেবে, এবং যেহেতু আমরা মুসলমান এবং মুসলিম কান্ট্রির মধ্যে আমরা বসবাস করছি, সেই ক্ষেত্রে আমরা চাই যে আমার সন্তান, আপনার সন্তান একটা শালীনতার পোশাক, শালীনতার মধ্যে থাকুক। কারণ আপনারা যারা আইডল মনে করেন এই ধরনের মানে স্মার্ট মেয়েদেরকে, এটা কিন্তু আসলে মানে প্রবলেম। কারণ হচ্ছে আপনি যখন একটা একটা ড্রেস পরলো একটা মেয়ে, পুরাটা পিঠ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা তো মানে এটা যে আপনারা কোন সমাজে নেন, কোন ধরনের সোসাইটিতে পড়ে, এটা আসলে আমি জানি না। আমি তো আর 17-18 বছর ঢাকায় ছিলাম, আমিও আসলে তখনও শিখতে পারি নাই। হ্যাঁ, তখনও শিখতে পারি নাই। কোন একটা ইয়াতে দেখছিলাম যে একজন আপুই বলছে যে একটা পুরুষ মানুষের প্যান্টের চেন খোলা, আপনি যখন বলবেন, সে দেখবেন লজ্জায় মানে তাড়াতাড়ি করে চেনটা লাগায় ফেলছে। আর যখন একটা মেয়েকে বলবেন যে আপনার বুকের ওড়নাটা ঠিক জায়গায় নাই, তখন দেখবেন ওই মেয়েটাই আপনাকে বলতেছে তোর নজর খারাপ, তোর চরিত্রই খারাপ। এটা কিন্তু একজন মেয়েই বলছে। আমি ওই যে টিকটক, এই যে রিল যেগুলো আসে, এগুলোর মধ্যেই অনেক শর্ট ভিডিওর মধ্যে আমি দেখছিলাম। হ্যাঁ, তো এখন একজন বলছে যে সানভিকে জানুয়ারি মাসে লন্ডনে পাঠিয়ে দিলে আপনি কিছুই করতে পারবেন না। আপনারা আছেন, আপনারা সবাই মিলে আমার আমার সাথে সবাই মিলে একটু বাধা দিবেন, যাতে সানভিকে ওই রাসেলের মতো একজন ক্রিমিনালের কাছে, যার পাসপোর্ট কিনা এখন আমি যেটা শুনলাম যে লন্ডন পুলিশের কাছে আছে। সে একটা ক্রাইমের সাথে জড়িত, সে খুব সম্ভবত হ্যাকার, এই ধরনের কোনো কিছু, অথবা হ্যাঁ, এই ধরনের অনেক কথার সাথে যেহেতু জড়িত। সো এই আমি চাই না আমার মেয়েটাকে কোনো ধরনের রিস্কে ফেলতে। আপনাদের কাছে আমি আমার মেয়েটার জন্য হাত জোর করে চাই যে আপনারা আমার সানভিটাকে দেশের বাইরে নিয়ে যেতে দিয়েন না। বাংলাদেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বের হয়ে আসছে। প্রতিষ্ঠিত হইতে হলে, শিক্ষিত হইতে হলে লন্ডন, ইংল্যান্ড ওইখানে যাইতে হবে। একটা শিশুর, আপনি পিএইচডি করতে যাবেন সেটা হচ্ছে ভিন্ন কথা। আপনি যখন নিজের ভালোটা বুঝবেন, নিজেকে পরিচালনা করতে পারবেন, তখন আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, আই উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু আমি এইটা মাইনে নিতে পারবো না যে একটা শিশুকে, যে নিজের চুলটা ঠিকভাবে গোছায়া বাঁধতে পারে না, হ্যাঁ, তারে আপনি একটা দূর দেশে আপনি তারে রেখে আসবেন। হ্যাঁ, তারে ইয়ে করে দিয়ে আসবেন, একা একা ছাইড়া দিয়ে আসবেন, অথবা কারো কাছে দিয়ে আসবেন, এটা আমি মাইনে দিতে পারবো না। সাদাত রহমানের সাথে তনি কিভাবে জড়িত, এটা তনিরে জিজ্ঞেস করেন, আমারে জিজ্ঞেস করেন কেন? আমি কি ঘটক? আমাকে কি ঘটক মনে হয়?
নিজের যন্ত্রণায় বাঁচতেছি না, আপনারা জিজ্ঞেস করতেছেন মানে উদ্ভট প্রশ্ন। সে কি করছে, কার সাথে জড়াইছে, কার সাথে কি করছে, এটা তো আর আমি জানি না। আপনাদের প্রশ্ন থাকলে তারে জিজ্ঞেস করেন, আমারে জিজ্ঞেস করেন না। তার সম্পর্কে কোনো কিছু জানতে হলে আপনারা তারে জিজ্ঞেস করেন, তারে কেন জিজ্ঞেস করেন না? আমাকে জানতে চাচ্ছেন কেন? আমি তো এগুলো উত্তর দিতে আসি না এখানে। আমি আছি আমার যন্ত্রণায়। কিছু কমেন্ট না পড়লেই তো হয় না, কিছু কমেন্ট তো পড়তেই হবে। কিছু কমেন্ট পড়তেই হবে। মেয়ে বড় হয়েছে সব বুঝে, এমন কথা না বলাই ভালো যে মায়ের মনে রাগ, জিদ বা ক্ষোভ তৈরি করে। আসলে এমন কোনো কথাই আমি বলি নাই যার কারণে যে রাগ জিদ। এখন যদি আমি বলি যে আপনি শর্ট কাপড় পরেন না, রেতে যদি আপনি রেগে যান, আমার তো আমার দায়িত্বটা পালন করতে হবে, নাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? একজন সন্তান উলঙ্গ হয়ে চলবে, একজন সন্তান বিপথে চলবে, হাসরের মাঠে এর জবাবদিহিতা আপনার। আপনি তখন যে আপনার বাবার নামে, আপনার মায়ের নামে ব্লেম করবেন যে আমি না বুঝি নাই, আমার মা বাপ কি বুঝে নাই, আল্লাহ তুমি জিগাওয়ারে। আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত হন নাই, এটা আপনার প্রবলেম। এখন মনে হচ্ছে আপনি কোরআন হাদিস ঘাটেন, আমি তো কোনো আলেম না, আমি কোনো মুফাসসির না, আমি আমি কোনো ইয়া না। আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, অথবা আপনারা যদি এখানে কোনো আলেম থাকেন, যদি কোনো মুফাসসির থাকেন, আপনারা বলেন আমি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেই নাই, আমি অথবা আমি দেওয়ার প্রয়োজন মনে করি নাই। হাসরের ময়দানে সে বলবে যে আমি পারি নাই, আমি শিখি নাই, আমার বাপ কি করছে, আমার বাপ তো আমারে পিটাইলো না কেন, আমার বাপ কেন আমারে শিখাইলো না, কেন জোর করে শিখাইলো না, আল্লাহ এর দায়ভার তো তার। হাসরের মাঠে যে এই ধরনের আলতু ফালতু কথা আল্লাহ মাইনে নিবে না, তখন শুধু বাটাম হবে। আল্লাহ কিন্তু শুধু বাটাম দিবে। কারণ আপনাকে যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিয়া আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। হিয়াকে নিয়ে বলেন, হিয়াকে নিয়ে আমি কি বলবো? সে আমার বোন, বোনের মতো। হ্যাঁ, তনির সাথে সম্পর্ক নাই, না থাকতে পারে। তার বাবারে বাবা ডাকছি, তার মারে মা ডাকছি। অলয় আমার ছোট ভাইয়ের মতো, নোয়া আমার ছোট বোনের মতো, হিয়াও আমার বোনের মতো। আর কিছু জানার আছে? আর কিছু জানার নেই। আর যারা আইডল মনে করতেছেন, একজন সফল উদ্যোক্তা মনে করতেছেন, যারা বলতেছেন যে আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার যারা এই কথাগুলো বলতেছেন, আপনারা কি এই ধরনের পোশাক পরা তারপর বলেন? এর পিছনে আমি এই ধরনের কমেন্টের পিছনে, এই ধরনের যারা এই ধরনের এপ্রিসিয়েট করে, এটার পিছনে আমিও একটা লজিক খুঁজে বের করছি, আপনাদেরকে বলি। সেটা হচ্ছে গ্রামে অথবা যে কোনো জায়গায় দেখবেন যে দুটা লোক অথবা দুটা ছেলে অথবা দুটা মেয়ে মারামারি করতেছে। কিছু মানুষ আছে, ইস তোরে এমনে মারলো, মানে কি করলো, জিত তোলায় দিল, তুই আর একটু মার। 10 জন মানুষ একসাথে মজা নিচ্ছে, একজন আসবে যে আইসা এদের ঝগড়াটা থামানোর চেষ্টা করবে। আর যখন বললো ইস তোরে এমনি মারলো, সে ভাবতেছে কি জানেন? সে ভাবতেছে এই লোকটা আমার পক্ষে, আমারে মারছে, তার সহ্য হয় নাই। কিন্তু সে একবারও চিন্তা করে না যে ইস আমার এমনি মারলো, তুই তো এসে একবারও আটকাইলি না যে ঝগড়া করা ভালো না, ঝগড়া করো না, এই কথা তো বললি না। একজন আসে, 10 জনের মধ্যে একজন আসে। তো আপনারা এই ধরনের কমেন্ট করেন, আপু আপনি আরো উলঙ্গ হন, আপনি আমাদের আইডল। আপনি একদিন উলঙ্গ হয়ে আইসা দেখান যে আপু আপনারে দেখে আমি উলঙ্গ হয়েছি, আমিও আমার মা বাপ ছাইড়া দিছি, জামাই ছাড়ছি, আমি উলঙ্গ হয়েছি, এখন আমি আপনার আমি আপনার উত্তরসূরি হয়েছি, চলেন দুই বোন মিলে একসাথে হাঁটি। আসেন কেউ? আসেন, আমি এখন পর্যন্ত দেখি নাই। আপনারা, আমি তো এত লাইভ টাইপ দেখতাম না তনির, আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখি নাই।
আরেকটা প্রবলেম, আমার আরেকটা মানে আমার ডাউট হয়, কারণ হচ্ছে যে তৃতীয় বিয়ে করার পর থেকেই মানে মোটামুটি হচ্ছে যে আমার সানভির সাথে মানে দূরত্বটা বেশি তৈরি হয়ে গেছে। আমার এখানে মনে হয় যে এখানেও তনির যে তৃতীয় হাজবেন্ড বিয়ে করছে কিনা আসলে হয়তোবা করছে, হয়তোবা কিভাবে কি হয়েছে আমি জানি না। তো টনির যে কথিত যে টনির তৃতীয় হাজবেন্ড রাসেল, যে যিনি একজন মানে ক্রিমিনাল, আপনাদের মাধ্যমে জানতে পারছি। তো তার নিশ্চয়ই কোনো বাজে ইন্টেনশন আছে, যার কারণে সে এই এই তনির লাইফে আসার পর থেকে সানভির সাথে আমার একটা দূরত্ব তৈরি করছে। এটা এর মধ্যে তার ইনভলভমেন্টস আমি মানে আমি আমার এটা হচ্ছে আমার আন্দাজ। বাকিটা আপনারা এখানে যারা জার্নালিস্ট আছেন, যারা আহ, আছেন, আপনারা একটু মানে এটা একটু ঘাটিয়ে দেখবেন, কারণ আমি তো এরকম না। তনিরে দেখতাম লাইভে বসে বসে খায় আর বলে আমার এক্স শ্বশুর বাড়ি থেকে খাবার আসছে। সানভি অনেক, আমার আম্মার হাতের রান্না সানভি খুব পছন্দ করে। সানভির পছন্দের খাবারগুলা অনেক সময় যখন সানভি যাইতো তখন আহ আম্মা রান্না করে দিত, এগুলা নিয়ে যেত। তনি স্টাডি কতটুকু সেটা তনিরে জিজ্ঞেস করেন, আমি তো মূর্খ, আমি বলতে পারবো না ভাই। এই যে আপনারা বললেন একজন, হ্যাঁ রাসিনানা বললেন যে আহ, রাসেল হচ্ছে একজন প্রফেশনাল মানে ক্রাইম করে উনি। সানভি বড় হয়ে এই ভিডিও দেখে আফসোস করবে, তখন নিজেকে ভাগ্যবতী মনে করবে এবং সে আফসোস করবে এমন বাবার আদর হারালো। না, আদর হারাই নাই, আমি সানভিকে যথেষ্ট ভালোবাসি, যথেষ্ট আদর করি। আর হচ্ছে আমার সানভিটা খুব লাজুক স্বভাবের ছিল, খুব ভদ্র ছিল এবং খুব আহ সাদামাটা একটা নিরহংকার একটা মেয়ে আমার সানভি। ছোটবেলা থেকেই তার কোনো এক্সট্রা ডিমান্ড ছিল না। সে কখনো বাসায় যদি ধরেন ঢাকায় যখন থাকতাম, ধরেন বাসায় এসে ভাত খেয়ে ধরেন বেরোইছে আমার সাথে, ম্যাক্সিমাম টাইম তো আহ, আমার সাথেই থাকতো। আমি খাওয়াইতাম, আমি গোসল করাইতাম, আমি ঘুম পাড়াইতাম, আমি সবকিছু করাইতাম তার। তো তখন আমি জিজ্ঞেস করতাম যে সানভি তুমি কিছু খাবা। একবার একটা ঘটনা মনে করছে সানভিরে নিয়ে আমি বলি। সানভি আহ ওর মার জন্য কাঁদতেছিল, তো ওর মা নাই। তখন আমি বললাম যে চলো বাবা আমরা রিক্সা দিয়ে ঘুরি। তো উত্তরাতে আমরা রিক্সা দিয়ে ঘুরতেছি, তো ওর মনটা ভালো করার জন্য, বাচ্চারা তো আপনার চিপস আইসক্রিম চকলেট এগুলা পছন্দ করে, ওর মন ভালো করার জন্য আমি বলতেছিলাম বাবা তুমি চিপস খাবা। সে সবগুলাই না করতেছে এবং বলতেছে আমি তো মাত্র ভাত খাই আসছি বাবা, আমি কেন খাবো। 3 বছরের বাচ্চা তখন সানভি। ওই রিক্সা ড্রাইভার মামা বলতেছে যে আমার নিজেরও তো সন্তান আছে, অনেক অনেক সন্তানই তো রিক্সায় উঠে, মা বাবা নিয়ে উঠে, আপনার সন্তানের মতো সন্তান বাবা আমি দেখি নাই। যে আপনি এত কিছু বললেন, এই 1-1.5 ঘন্টা রিক্সা দিয়ে ঘুরলেন, এত কিছু বললেন, মেয়েটা কিচ্ছু খাইতে চাইলো না, এমন এমন মেয়ে তো আমি দেখি নাই। কেমনে দেখবেন, ও তো আল্লাহ ওরে লক্ষ্মী করে পাঠাইছে আমার এখানে। ও আমারে ছাড়া থাকতে পারতো না, বাধ্য হয়েছি, বাধ্য হয়েই তো একজন দেয়, তাই না? মানুষ তো বাধ্য হয়েই তার অপ্রিয় কাজগুলা করতে হয়, মানুষ করে। এখন অনেকে বলতে পারেন আপনারা কেন মামলা করলেন না, কেন মামলায় গেলেন না, অনেক কথাই বলতে পারেন। আমি কখনো চাই নাই যে আমার সানভিটা আদালতের কাঠগড়ায় যায় একজন দাঁড়ায়া বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হোক। পুলিশ দেখলে তো বাচ্চারা এমনিতেই ভয় পায়। এখন সোশ্যাল মিডিয়ার জগৎ, অনেক জায়গায় মারামারি হয়, পুলিশ মারতেছে, পুলিশকে মারতেছে, অনেক ধরনের ঘটনা ঘটে না, বাচ্চারা তো এমনি ভয় পায়। আমি কখনো চাই নাই যে আদালতের বারান্দায় নিয়ে আমার মেয়েটাকে নিয়ে দাঁড়াইতে, এই জন্য আমি চাই নাই। আমার উপর যে নোংরা অভিযোগটা দিছে, এটা এটার বিচার আল্লাহ করবে এবং
আপনারাও এর বিচার দেখতে পারবেন। আপনারা অবশ্যই এর বিচার দেখতে পারবেন এবং আপনারা, আমি আশা করব যে আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। হ্যাঁ, আপনারা জানেন আমার সানবির জন্য আমার মাটা কাঁদতে কাঁদতে ওনার চোখে গ্লুকোমা হয়ে গেছে। আমার মায়ের আমার মায়ের আমার আরো 2 মেয়ে, আমার ছোট বোনের 2 মেয়ে, 4টা নাতি ঘরে। হ্যাঁ, 4টা নাতি ঘরে থাকা অবস্থাতে আমার মা সানবির জন্য কাঁদতে কাঁদতে আমার মার চোখগুলাই নষ্ট করে ফেলছে। তো অনেক কথাই আসলে মানে বলে ফেলছি, অনেক অনেক কথাই বলছি, অনেক অপবাদ আপনাদের কাছ থেকে আমি মাথায় নিয়ে নিয়েছি। আমি শুধু আপনাদের কাছে এবং আল্লাহর কাছে আপনারাও দোয়া করবেন যে পৃথিবীর কোনো বাবার শরীরে যেন এই ধরনের কলঙ্কের দাগ যেন না লাগে, এমন কলঙ্ক যেন কোনো বাবার শরীরে এসে না পড়ে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। যারা হিন্দু ধর্মে আছেন আপনার ভগবানের কাছে বললেন যে আমারে নিয়ে যাইও দুনিয়া থেকে, কিন্তু এমন বাবা আমারে বানায়ও না যেখানে বাবা সন্তানের প্রশ্নের সম্মুখীন হইতে হয়, চরিত্রের সম্মুখীন হইতে হয়, পবিত্র সম্পর্ক অপবিত্র করার কথা উঠে। এই ধরনের কথা যে উঠার আগে যেন আল্লাহ আমাদের এরকম বাবাদেরকে উঠে যায়, এই দোয়াটা করবেন আল্লাহর কাছে। এটা আপনারা করবেন, এই দোয়াটা করবেন। আমি এত বছর নিরাপদেই ছিলাম, এই কি বলি, নীরবেই ছিলাম, আমি কখনো তো মানে করি নাই। আপনারা ভালো থাকবেন। আমার যদি কোনো ভুল থাকে, আমি কারো মনে আঘাত আঘাত দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি কাউকে ছোট করার জন্য, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য আমি কোনো কথা বলি নাই। ইভেন তনিকেও আমি কোনো ব্যক্তিগতভাবে আঘাত করতে চাই নাই। তবে তনি, তুমি সানবিকে জড়ায় আমার বাবা মেয়ের সম্পর্কের মধ্যে যে পোস্ট করছো, তুমি যদি একজন ভালো মানুষ হয়ে থাকো, যদি ভালো মা হয়ে থাকো, আমি বলবো যে তুমি আবারও সরি বলো। সরি বইলা তুমি তোমার মতো করে থাকো, আমাকে আমার মতো করে থাকতে দাও। আমার মেয়েটার সাথে আমার একটা ভালো সম্পর্ক, সেই সম্পর্কটা মেয়েটাকে বাবার আদর থেকে যেভাবে বঞ্চিত করতেছো, এটা করো না, এটা করো না। কারণ এতগুলা মানুষের জীবন নষ্ট করার অধিকার তোমাকে কেউ দেয় নাই। এই অধিকার তোমার নাই, এই রাইট তোমার নাই। আমি খুবই খারাপ মানুষ, আমি খুব আনস্মার্ট একটা মানুষ, আমার মধ্যে কোনো স্মার্টনেস নাই, আমি অশিক্ষিত, মূর্খ, গেয়, ভূত। বাট এইটুকু বুঝি, কারো জীবন নষ্ট করার রাইট আমার নাই। আমি এই রাইটটা রাখি না, কারো জীবন নষ্ট করতে পারবো না। সেটা আমার সন্তান হোক, আপনার সন্তান হোক, আপনার ভাই হোক, আপনার প্রতিবেশী হোক, যেই হোক। এবং আপনাদের কাছে বলি, শুধুমাত্র সানবির কথা বলে গেলে তো সেলফিশ বাবা হয়ে গেলাম না। আমি আবারও বলছি, আবারও বলতেছি আপনাদের কাছে, সারফরাজের জন্য আমি জোর হাত করে বলতেছি আপনাদের কাছে, এই ছেলেটাকে কোনো ব্লেম দিয়েন। ও বাবা ডাকার মতো একটা মানুষ নাই, বুঝছেন? বাবা বললে যে মাথার মধ্যে হাতটা দিয়ে রাখবে, ওই মানুষটা এই ছেলেটার নাই, মা থাইকাও নাই। কারণ আমি একটা বাসার দারোয়ান, এবং সানভি আমারে বলছে, অনেক কথাই তো বলছে, রাতের পর রাত তনি বাসায় আসে না, 2টা 2:30 পর্যন্ত, দিনের 2টা 2:30 পর্যন্ত ঘুমায়, তাহলে সে সন্তানকে আদর করবে কখন? তাহলে সে কারো আদরই পায় না। তো আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের জীবনে এই ধরনের
মানুষ না আসুক, এই ধরনের কলঙ্ক না আসুক, আমি এই দোয়া করব। আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার সানবিটাকে যেন আমি আমার কাছে রাখতে পারি। এই যে একজন বলছে, পারুল রহমান, আপনি কেন এখন ভাইরাল হওয়ার জন্য লাইভে আসছেন? আপনাকে নিয়ে তো তনি কোথাও কথা বলেনি। আপনি তো বিয়ে করছেন, 2 বাচ্চার বাবা হয়েছে। আমি 2 বাচ্চার বাবা না, আমি 3 বাচ্চার বাবা। আর আমাকে নিয়ে অসংখ্য কথা তনি লাইভে বলছে, আমি তখন বলি নাই। ঠিক আছে, আপনি একটা বাচ্চা মাইনাস করতে পারেন, আমি মাইনাস করতে পারবো না। হ্যাঁ, আমি সানভীর জন্মদাতা বাবা। তো আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও আপনাদের কাছে শুভরাত্রি। আপনাদের রাতটা ভালো থাকুক, আপনারা সবসময় ভালো থাকেন, এবং আপনাদের সন্তানরা ভালো থাকুক। বাবা বাবা সন্তানের সম্পর্কটা ভালো থাকুক, পবিত্র সম্পর্ক পবিত্রই থাকুক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।